কালকে হ্যাঁ করছে জি না আছে সাজ্জাদ সাহেব, শুনতে পাচ্ছেন? জি স্যার ফাইলের নামটা অনেক সুন্দর হয়েছে, ঘুমহারাম.psp। ঘুম হারাম করে দিয়েছিল এই কোডটা আপনার।
করে লিখছেন ঘুম হারাম form.php, তার মানে এখন ঘুমটা হারাম করে দিছে। ঠিক আছে, দেখি ঘুম হারাম করলে ঠিক কাজ হয়ে যায়। GHM ঘুম হারাম form.php, তাই তো? জি স্যার। এই নাম শুনলে তো ঘুম এমনি হারাম হয়ে যাবে। আচ্ছা, স্যার এইটা কি বুঝিনি স্যার। 438 নাম্বার কোডে বলতেছে যে ঘুম হারাম না, আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল। যাই দেখি কি হয়। এত বড় কোড লিখছেন, শুধু কপি আর পেস্ট করছেন নাকি? না স্যার, স্যার দেখে দেখে লিখছি। কপি আর পেস্ট করলে কি স্যার ঘুম হারাম নাম দিতাম, এটা তো 10 মিনিটে হয়ে যেত, 10 মিনিটও লাগতো না স্যার। আচ্ছা, তা অবশ্য ঠিক। 438 নম্বরে গিয়ে সমস্যা করতেছে, এখন বলতেছে 429 নম্বরে বলবে। আচ্ছা, HTML এর কোড আপনি এখান থেকে শুরু করছেন, তাই তো? জি স্যার। এতটুকু শুধু গেছে আপনার হেড ট্যাগ, হেড ট্যাগ শুরু শেষ, হেড ট্যাগ শুরু শেষ, বডি শুরু। স্যার একটু স্যার ফর্মের ইয়াটা দেখেন তো স্যার, ওইটাতে কোনো ভুল আছে কিনা স্যার, আর বাকি সবগুলা চেক করছি। ফরম্যাট কি দেখবো? ফর্মের মধ্যে মানে কিছু মিসিং লিখছি কিনা ওইটা একটু দেখতেই স্যার। HTML ফর্মের মধ্যে কিছু লিখছেন কিনা, মিস করছেন কিনা? জি স্যার। এটা এটা তো স্যার সাবমিট কি হুম, উপরে স্যার, একদম উপরে। স্যার এটা দিয়েও দেখছিলাম স্যার। এই টেক্সট ক্লাসটা অন্য জায়গায় কাজ করছেন? হুম, এটার নাম কোনো সময় সেম রাখবেন না, হ্যাঁ, আলাদা আলাদা দিবেন। স্যার 2 ঘন্টার উপরে করছি স্যার, তারপরে স্যার ইয়া হয় নাই স্যার, এটা রান করতেছে না স্যার। মানে HTML-টা এখানে দেয় বলতেছে, জানো না, সমস্যা আর একটা জায়গার কারণে আপনাকে ইয়ে করতেছে। আচ্ছা, দেখতে হবে, আস্তে আস্তে দেখতে হবে, ঠান্ডা মাথায় যেন কোন টাকার সাথে কাজ করছে মাথায় দেখতে হবে। আর কারো কোন কাজ? ছিল অনেকগুলো মানুষ, তো আমরা ফর্ম ভ্যালিডেশন
বলেন তো আর কে করছিলেন? আমি আরেকটা করছিলাম ছোট, স্যার ইয়া বলে ডিলিট করে দিয়েছি স্যার। ভুলে ডিলিট করে দিয়েছেন? জি স্যার, ওইটা ছোট, মানে ওইটা পারছিলাম, তারপর বড়টাতে হাত দিছি আর কি স্যার, একটা ছোট পারছি আর পরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর কেউ? আর কেউ করছিলেন বলেন তো? তাহলে কালকে থেকে পর্যন্ত বাসায় কি করলেন বলেন? 6টার পর থেকে আজকে 2টা পর্যন্ত ব্যস্ততা আছে, ঠিক আছে, কিন্তু তারপর তো কাজটা হওয়ার কথা। বলেন, রাকিব সাহেব করছিলেন? স্যার আমি করতে পারি নাই, নেটের সমস্যার জন্য করতে পারি নাই। তারপরে সাইদুল সাহেব? বলেন সাইদুল সাহেব করতে পারছিলেন কিনা? স্যার আমি করি নাই, একটু স্যার আমারটা করা হয়েছে, আমি একটু পরে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে আর কে? আব্দুল সাহেব গুলো, সাইদুল, রিয়ান সাহেব? সাহেব করেন নাই নাকি? রিয়ান সাহেব? রিয়ান সাহেব? শাওন সাহেব বলেন। শাওন সাহেব করছিলেন পিএসপি দিয়ে ভ্যালিডেশন ফর্ম? শাওন সাহেব? সবার ভিডিও গুলো একটু অন রাখেন, হ্যাঁ, সবার ভিডিও গুলো একটু অন রাখেন, সবাই, হ্যাঁ, সবাই ভিডিও অন রাখেন, ফাইন, এটাই করেন, এটাই ভালো। আচ্ছা, তারপরে শাকিল সাহেব একটু বলেন তো। স্যার আমি কাজ শুরু করছিলাম, কিন্তু স্যার কালকে থেকে কারেন্টে অনেক ঝামেলা করতেছিল, তো শেষ করতে পারি না। ইয়াসিন সাহেব? ইয়াসিন সাহেব করছিলেন? ইয়াসিন সাহেব? ঘুম স্যার। আচ্ছা, ইয়াসিন সাহেব অনেক নেট প্রবলেম করতেছে, উনি লিখছে মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে। নাহিদা ইয়াসমিন? নাহিদা ইয়াসমিন বলেন। এখানটা আশিক সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওই যে পিএইচডি ফাইলটা করে আবার প্রজেক্ট নিয়ে আলোচনা করেন। প্রজেক্ট নিয়ে আলোচনা করেন। স্ক্রিনটা আমি দরকার পড়ে শেয়ার অফ করে দিচ্ছি, আপনি এই প্রজেক্টটা নিয়ে ও সবাইকে নিয়ে এটা করে ফেলেন ইনশাআল্লাহ।
শেয়ার স্ক্রিন অফ করে দিছি। স্যার আপনার স্ক্রিন শেয়ার অফ হয় নাই। অফ হয় নাই না? আচ্ছা আচ্ছা স্যার, তাহলে এখন একটু দেখেন তো অফ হওয়ার কথা, স্যার একটু আমি চেক করে দেখি স্যার। একটা চেক করে দেখেন তো অফ হওয়ার কথা। অনেক সময় অফ না হলে ওটা থেকে যায়, অফ হলেও থেকে যায়। আচ্ছা, না হলে আমি আবার দেখতেছি, দাঁড়ান আমি আবারও স্ক্রিন শেয়ার দিয়ে এখন আবার অফ করে দিচ্ছি, দাঁড়ান। এখন দেখেন, এখন এখন দেখেন, আবার দেখেন। আচ্ছা, যদি নাই বোঝা যায় তাহলে আমি আবার একটা কিছু দিয়ে আপনাদের জিজ্ঞেস করি। বলে তো আমি এখন কোথায় আছি দেখা যায়? স্যার সমস্যা নাই স্যার, স্যার আমি এখনো দিয়ে চেক করি না, আমি জাস্ট মানে ফাইলটা খুঁজতেছি, যেটা আমি দিছিলাম ওইটা খুঁজে ওটা বের করে আপনাকে দিচ্ছি এখন। ও আচ্ছা আচ্ছা, বের করে তারা স্যার স্ক্রিনে আমার দিয়ে দেন। কাজটা আমি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ স্যার আমার কাজটা আমি জুম চ্যাটের মধ্যে দিয়েছি। আমি পেয়েছি পেয়েছি, আমি দেখতেছি। সমস্যা নাই, দেখতেছি। আর আশিক সাহেব বের করে আমাদেরকে প্রজেক্টটা নিয়ে আলোচনা করবেন। অনেকগুলো পেজ আছে তো স্যার, কোনটা যে দিছিলাম সেটা ভুলে গেছি। আচ্ছা, একটু একদম করে দেখি। সিম্পল একটা পিএইচডি তে করবেন, কাজটা সিম্পল যাতে হয়, সবাই যদি করতে পারে। সিম্পল, একদম ইজি। ভাই কারোর কাছে পিএইচডিটা থাকলে পিএইচডিটা জাস্ট একটা মানে স্ক্রিনশট পাঠিয়ে আমাকে দেন তো ভাই, আমার আসলে খেয়াল নাই কোনটা দিছিলাম। ভাইয়া দুইটা দিছেন, কোনটা দিব? একটা প্রথম মটলি ফার্স্টে যেটা দিছিলাম না ওইটা দেন, ওইটা একটু কোনটা ইজি আছে, ওইটাই দেখাই। আজকে? হ্যাঁ ফার্স্টেরটা হ্যাঁ। আমাকে নামটা বলে হবে, আসলে আমি ভুলে গেছি, আমার কাছে অনেকগুলো মটলি আছে তো গ্রিন কোনটা দিছিলাম। মেবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া মটলি গ্রিন। আরেকটা নাম কি ছিল ভাই? দুইটা একটু বলেন। আরেকটা এটা একটু দেখতে হবে ভাইয়া, এটা ডাউনলোড করিনি, এটা বড় বলছিলাম যে। আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই, আমি একটু দেখি। ভাই আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো দেখা যায় দেখা যায়, আশিক সাহেব দেখা যায়। স্যার। ভাইয়া একটা ফিটনেস পি পি কেজি, ওকে আরেকটা হচ্ছে মডি গ্রিন। আসসালামু আলাইকুম স্যার। ভাই আপনি তখন কই ছিলেন? ভাই আমাদের এখানে ট্রান্সফরমারটা ফুটে গেছে বাজারে, তো ওই জন্য কারেন্ট আসলে আচ্ছা পাচ্ছি না। মানে কারেন্ট আসতেছে যাইতেছে, মানে খুব কম সময়। সকাল থেকে একদম একটানা ছিল না দুপুর পর্যন্ত। আচ্ছা, আমাদের প্রজেক্টের ইয়েটা দেখাচ্ছেন মতো আসিফ ভাই। হ্যাঁ ভাই
ভাই সবাই তো দেখতে পাচ্ছেন না। ওকে। আপাতত তাহলে সবাই এটাই করেন। আর ওখানে আরেকটা আছে, ওইটা একটু বড় আর কি, মানে বেশ বড়। যদি কারোর মনে হয় যে না একটু হার্ড ভাবে ট্রাই করবো, তাহলে ওইটা ট্রাই করতে পারেন। আমি এখানে জাস্ট কয়েকটা জিনিস দেখাই দিচ্ছি আর কি। আপনারা নিজের মতো করে ভাগ ভাগ করে চাইলে পুরোটাও করে ফেলতে পারেন, আবার যদি মনে হয় না আমি এতগুলো পারবো না, তাহলে দুইটা সেকশন বা একটা সেকশন করেন। আমি জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ, এই যে ফার্স্টে দেখতেছেন এই পুরো অংশটা কিন্তু মেনু, এটা হলো লোগো, এটা কমপ্লিটলি হলো মেনু। আবার আবার বলেন ভাই। পরে এই সাইডে হলো এখানে কার্ড। আমার কথা বোঝা যাচ্ছে না? ভেঙে ভেঙে আসতেছে একটু। আমার কথা ক্লিয়ার? একদম। ক্লিয়ার ছিল, বলতে পারেন। ওকে, এখন দেখেন ভাই এখানে মূলত দুইটা আছে, ঠিক? এখানে একটা মেনু আর এটা লোগো, মানে ন্যাপবারের কাজ। এখান থেকে এতটুকু হলো ন্যাপবারের কাজ। অর্থাৎ একটা ন্যাপবার তৈরি করবেন, চাইলে বডি স্টাফ দিয়ে হলে আরো ইজি হবে। আমি বডি স্টাফ দিয়ে সুন্দর করে এখানে এটা সেট করবেন, এটা সেট করে ন্যাপবারের কাজ শেষ। আর ব্যাকগ্রাউন্ড এখান থেকে নেবেন। আর এরপর এটা হবে হলো আপনার কি ওপেনিং পার্টি সেক্টর। এখানে দেখেন স্লাইডার দেওয়া আছে, বডি স্টাফের যে স্লাইডার আছে সেম স্লাইডার এখানে ইউজ করবেন। তো দেখেন বডি স্টাফের আইকন আর এখানকার আইকনের সামান্য একটু পার্থক্য আছে, প্রয়োজনে আইকনটা ফটোশপ থেকে নিয়ে নেবেন। নিয়ে এখানে সেম ভাবে দেখেন বাম সাইডে একটা আছে, ডান সাইডে একটা আছে। অর্থাৎ এখানকার যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আছে আর হলো ডান সাইড আর বাম সাইডে দুইটা ডিশ আছে, এগুলো সেম থাকবে, শুধু স্লাইডার চেঞ্জ হবে। আর এখানে যে ওপেনিং পার্টি, এটা হলো একটা কার্ড, বডি স্টাফের কার্ড ইউজ করতে পারেন। এরপর দেখেন মেনু। দেখেন একটা জিনিস খেয়াল করেন যে সবগুলোরই কিন্তু ব্যাকগ্রাউন্ড সেম, বাট ওই প্রত্যেকটা সেকশন শেষ হওয়ার পরে ছোট্ট করে একটু গ্যাপ দেওয়া আছে। এরপরে এটা হলো মেনু। আর এখানে দেখেন তিন গ্রিড সিস্টেম ইউজ করা হয়েছে, তিনটা গ্রিড সিস্টেম আছে। তাহলে কলের ভ্যালু হবে কত? রো নিয়ে কলের ভ্যালু হবে আপনার 4। তাহলে তিনটা সেক্টর হয়ে যাবে। এরপর এখানে দেখেন সবগুলো একটা একটা করে কার্ড, এটা একটা এটা একটা এটা একটা, সবগুলোরই কার্ড এরকম আর কি ভাই। তো এই ক্ষেত্রে আপনারা তাহলে শুরু করে দেন। আর আরেকটা জিনিস মনে হয় সবাই সেদিন সবাই ছিলেন কিনা আমি জানি না, ছোট্ট করে একটু দেখা দিচ্ছে। যদি আবার হয়তো কেউ কোশ্চেন করতে পারেন ইমেজ গুলা কিভাবে নিব। ইমেজ নেওয়ার জন্য ফার্স্টে ফাইলে যাবেন, সরি ফার্স্টে এডিটে যাবেন। এডিটে গিয়ে প্রিফারেন্স, তবে আমি যেটা দেখাচ্ছি এটা মেবি শুধুমাত্র 2018 তে হবে, মানে 18 বা 18 এর উপরের সেক্টর গুলোতে হবে, উপরের ভার্সন গুলোতে হবে আর কি, নিচের ভার্সনে মেবি এটা পাবেন না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে যাবেন এডিটে, এডিটের পরে প্রিফারেন্সে, প্রিফারেন্সের পরে যাবেন হলো প্লাগইনে। প্লাগইনে গেলে প্রিফারেন্স ওপেন হবে। এখানে দেখেন এনেবল জেনারেটর নামে একটা অপশন দেওয়া আছে, এই অপশনটা টিক মার্ক দিবেন, অপশনটা টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। আর সেকেন্ড স্টেপে ফাইলে যে এখানে দেখেন জেনারেট নামে একটা অপশন আছে, এই জেনারেটে ক্লিক করে ইমেজ অ্যাসেটসে ক্লিক করবেন। এরপর আপনি যে ইমেজটা চান সেটার উপরে ফার্স্ট মুভ টুলটা নেবেন, করলে আপনার যে টুলটা সিলেক্ট হবে ওইটা আর কি। এবার আপনি যে ইমেজটা চাচ্ছেন, সাপোজ আমি এই ইমেজটা চাচ্ছি, তো এখানে এই ইমেজটার উপর ক্লিক করলে ডান সাইডে লেয়ারে দেখেন এই যে আমার এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ এটাতে ক্লিক করলে আমার ইমেজটা আসতেছে, এটাতে ক্লিক করলে যাচ্ছে, তার মানে আমার এটা হলো লেয়ার। তো এখন জাস্ট কিছু না, এখানে ডাবল ক্লিক করে আপনার এটার যে নামটা অবশ্যই দিবেন, উপরে যে হেডিং আছে সেটা খেয়াল করে। আচ্ছা, এটা ডিসকাউন্ট সেক্টর হিসেবে আমি ধরে নিলাম। নাম যা দেন কোনো সমস্যা নেই, বাট লাস্টে দিতে হবে ডট জেপিজি বা ডট পিএনজি, যেহেতু এই ইমেজটার পেছনের ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে না, সেই ক্ষেত্রে আমি এটা পিএনজি দিচ্ছি। জাস্ট এতটুকুই, আপনার ইমেজ সেভ হয়ে গেছে ডট পিএনজি দিলে। এখন হয়তো বলতে পারেন ইমেজ কোথায় সেভ হয়েছে, আপনি যেই ফাইল থেকে আপনার পিএইচডি অপশনটা ওপেন করছিলেন সেখানে এটা সেভ হয়ে আছে। এই দেখেন আমার এখানে অটোমেটিক একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এই ইমেজের নামে অ্যাসেটস দিয়ে। এখানে ক্লিক করলে দেখেন আমি যে ইমেজটা ডট পিএনজি দিয়ে সেভ করছিলাম ওটা আমার সেভ হয়ে গেছে। তো জাস্ট এইটুকুই, ইমেজগুলো এক্সট্রাক্ট করা অনেক বেশি সহজ। হ্যাঁ, এখন বাদ বাকিটুকু আপনাদের কাজ। এখানে এইচটিএমএল কিভাবে করবেন, পিএইচডি কিভাবে করবেন সেটা বলে দিই। আর একটা বিষয় হলো, স্যার আছেন? হ্যালো হ্যালো স্যার। আচ্ছা স্যার, আমি কি এটা হ্যাঁ, যদি দেখাই দেন, দেখে দেন আশিক সাহেব, দেখে ভাই এনপিএমটা হয়তো অনেকের কাছে কঠিন লাগতে পারে ফার্স্টের দিকে, বাট আসলে এনপিএম একদম ইজি জিনিস, ঠিক আছে? জাস্ট বলি আপনাদের যে কোনো ব্রাউজার এনপিএম, আচ্ছা সরি, ফার্স্ট নোড.জেএস। দেখেন নোড.জেএস এ ফার্স্টে যেটা নোড.জেএস.org,
এটাতে ক্লিক করে এটা ইনস্টল করে নেবেন। এখানে দেখেন দেওয়া আছে দুইটা অপশন, একটা হলো আপনার দেওয়া আছে হলো কারেন্ট দেওয়া আছে আর এলটিএস ভার্সন দেওয়া আছে। কারেন্ট মানে হলো একদম লেটেস্টটা, বাট একদম লেটেস্ট অনেক বাগ থাকে, এই জন্য এরা রেকমেন্ড দেখেন নিচে রেকমেন্ডেড দেওয়া আছে, রেকমেন্ডেড ফর মোস্ট ইউজার্স। তো সেই ক্ষেত্রে আর উপরে দেখেন দেওয়া আছে ডাউনলোড ফর উইন্ডোজ 64। আর যাদের উইন্ডোজ আপনার 32 বিটের জন্য এখানে আলাদা করে লিখতে পারেন এভাবে লিখে আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিন, সেম কোনো পার্থক্য না, ওখানে গেছে, ঠিক আছে। তো এখানে এভাবে ডাউনলোড করে নিন, দেখেন ডাউনলোড করে নেবেন। আর এটা হলো ওপেন সোর্স, আপনার কোনো কিছু অফ করা লাগবে না, নেট কানেকশন টানেকশন কোনো কিছু অফ করা লাগবে না। এরপরে দেখেন আপনাদের সবার কাছে একটা জিনিস আছে, সেটা হলো কমান্ড প্রম্পট নামে একটা অংশ আছে, সব সব পিসিতে আছে। সরি, আশিক ভাই, হ্যাঁ ভাই, নোট.জেএস ইনস্টল আর npm এদের হাতে হাতে করে দিলে মনে হয় ভালো হবে। হ্যাঁ ওটা দেখাচ্ছি ভাই। সবাইকে নোট.জেএস ইনস্টল করে দেন আগে, তাহলে এটা ভালো হবে। ভাই সবাই একটু নোট.জেএসটা ইনস্টল করে নেন, এর ভিতরে একদমই কম এমবি, মেবি সামান্য এমবি, 18 এমবি তো দেখলাম, যাই হোক এরকম কিছু একটা ইনস্টল করে ফেলেন সাথে সাথে। এটা কেন বলতেছি সেটা একটু পরে বলতেছি, ঠিক আছে, কেন করা লাগবে। যদি ওয়েব ডিজাইনার হইতেছেন না, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছেন, তাহলে এর কোনো মানে এর কোনো গতি নাই, আপনার লাগবে এটা, সে আজ হোক কাল হোক আপনার শেখাই লাগবে। অতএব সবাইকে বলতেছে একটু ইনস্টল করে নেন। আর এটা এত ভেজাল নাই, জাস্ট সিম্পল। আচ্ছা সরি, আমার মনে হয় স্ক্রিনশট আমি কেটে দিয়েছি ভুল করে, আমি আবার দিচ্ছি। ভাই সবার কি ডাউনলোড করা হয়েছে? জি ভাই। নোট.জেএস ডাউনলোড করা হয়েছে? জি। অবশ্য অনেকেরই করা থাকার কথা। আচ্ছা এই দেখেন, ভাই ডাউনলোড করছি। দেখেন এখন আপনাদের কমান্ড, যে কমান্ড অপশনটা আছে, এখন চেক করবেন কিভাবে যে আমার পিসিতে ওটা ইনস্টল আছে কি নেই। সেই ক্ষেত্রে জাস্ট লিখবেন নোট দিয়ে ভার্সন লিখে দিবেন, এভাবে ক্লিক করবেন, দেখেন আমারটার ভার্সন হলো 14.2.0, ঠিক আছে। এখন এই নোট.জেএস এর পরে যদি আপনি নোট.জেএস ইনস্টল করেন, তাহলে আপনার npm অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। যেমন আমি npm এর ভার্সন চেক করতে পারবো, যেমন আমার npm এর ভার্সন হলো 16.14.4, ঠিক আছে। তো মনে করেন আমাদের নোটের ভার্সন চেক করা হয়ে গেছে। এখন ভাই আপনার কথা আসতেছে না। আমি কথা বলতেছি না ভাই, আচ্ছা, না মাইক্রোফোন মুখে দাও। আমার মাইক্রোফোনে এতটাই সমস্যা হয়, একেবারে মুখের কাছে নিয়ে কথা না বললে কথা শোনা যায় না। লাগতেছে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, এরপরে যে আপনারা এই যে গিট, আচ্ছা এটা আপাতত থাক, সমস্যা নাই। এখন মনে করেন আপনারা যে কোনো একটা ফাইল,
বুঝে না যে কি করে। সবার ডাউনলোড করা যেহেতু হয়ে গেছে, এখন আপনারা ওয়েবসাইটে সার্চ দিতে পারেন npm, জাস্ট এতটুকু লিখলে হবে। npm লিখে দেখেন npm এর যে ফার্স্ট অপশনটা আছে। এখন আসেন npm কি জিনিস, এটা নিয়ে হয়তো অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে যে npm কি জিনিস। আমাকে মেবি অনেকদিন আগে কেউ একজন বলছিলেন। এখন আসেন npm কি সেটা বলি। npm মূলত একটা প্যাকেজ ম্যানেজারের মতো, অর্থাৎ বা তুলনা করতে পারেন একটা স্টোরের মতো, অনলাইন একটা ক্লাউড স্টোর, যেখানে আপনার যত ধরনের ফাইল লাগে, ওয়েব ডেভেলপার বলেন বা যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে, সে একটা স্টোরের মতো, ঠিক আছে। এখানে সবকিছু স্টোর করা আছে। মনে করেন আপনি একটা ওয়েবসাইট যখন তৈরি করতে যাবেন, তখন আপনার অনেক কিছু লাগবে। হতে পারে আপনার ফন্ট অসাম লাগবে, এরপরে আপনার বুটস্ট্র্যাপ লাগবে, যখন আরো বড় মানের কাজ করতে যাবেন তখন আরো অনেক প্লাগইন লাগবে, ঠিক আছে। যে করের প্লাগইন লাগতে পারে, রিঅ্যাক্টের প্লাগইন লাগতে পারে, অনেক কিছু লাগতে পারে, ঠিক আছে। তো সেই সব কিছু যদি আপনি আলাদা আলাদা করে খুঁজতে যান, ঠিক আছে, যেমন মনে করেন আপনি যদি এভাবে করতে যান, আপনার এখানে ফার্স্টে বুটস্ট্র্যাপ দেওয়া লাগবে, এখানে মনে করেন আপনি বুটস্ট্র্যাপ সার্চ দেওয়া লাগবে, এরপরে আবার মনে করেন যে করে সার্চ দেওয়া লাগবে। এরপর যদি কোনো প্লাগইন নিতে যান, তাহলে আপনার ওই মিক্সিট সার্চ করা লাগবে, ঠিক আছে। এভাবে করে করে প্রত্যেকটা জায়গা আপনার সার্চ করা লাগবে। বাট আপনি যদি এই npm জানেন, তো এক জায়গা থেকে সবকিছু পাবেন। ফার্স্টের দিকে হয়তো একটু আনইজি লাগতে পারে, কারণ মনে হইতে পারে এটা কঠিন। মনে করেন আমি বুটস্ট্র্যাপ দিচ্ছি, ঠিক আছে, এখানে বুটস্ট্র্যাপ কিভাবে ইনস্টল করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, সবকিছু এখানে দেওয়া আছে।
আশিক সাহেব মেবি ডিসকানেক্ট হয়ে গেছে না তানজুল? এমনই তো মনে হচ্ছে স্যার, নাকি? তাই তো, হ্যাঁ দেখতেছি না তো। আচ্ছা কারেন্টেরই মেবি স্যার সমস্যা। আমি আপনাকে বলছি একটু পরে আসবো, একটু পরে আর কোথায় আসবো, কারেন্ট যে গেছে এই যাওয়া একেবারে চলে গেছে, এখানে ট্রান্সফরমার ফুটে গেছে তো এই জন্য মানে কারেন্ট আসতেছে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে যাচ্ছে, আর গিয়ে অনেকক্ষণ থাকে আবার আসছে 10-15 মিনিট থেকে আবার চলে যাচ্ছে, এরকম ঝামেলা আজকে গেছে। আমাদের এখানে এই ইন্টারনেটের লাইন ঠিক করতেছে, স্পিড দেখে একদম টোটালি না। আশিক ভাইয়ের মেবি কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমরা ডাটাবেজ নিয়ে আজকে আলোচনা করব, বুঝছেন? জি স্যার। আচ্ছা স্যার, গিটহাব নিয়ে একদিন বলছিলেন একটু আলোচনা করবেন, এটা কি আরো পরে? একটু পরের দিকে করবো না, আর একটু কাজ করে এদিকে করবো না একদিন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমাদের গিটহাবের মাধ্যমে নিয়ে প্র্যাকটিস করালে ভালো হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রজেক্ট গুলা গিটহাবের মাধ্যমে নিয়ে আইতে পারলে ভালো হতে পারে, একটা প্র্যাকটিস হবে আর কি। হ্যাঁ আমি গিটহাব দেখাবো নি, দেখাবো। ঠিক আছে, আমরা ডাটাবেস দেখি, ওয়ার্ডপ্রেস এর দিকে যাই, তখন দেখি, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এগুলো আরো একটু, কারণ আরো মূল জিনিস আরো বাকি আছে তো, এগুলো একটু দেখতে হবে না, তারপর ইনশাআল্লাহ। আর স্যার পিএসপি তে আমরা আবার আসবো, পিএসপি তে আসবো আমরা, কারণ পিএসপি দিয়ে এখন যে ডাটাবেজে ডাটা ইনসার্ট করবো তো, সো ডাটাবেসটা একটু দেখতে হবে, ডাটাবেস দেখে তারপরে হচ্ছে আমরা পিএসপি তে ইনশাআল্লাহ আসবো। ইনশাআল্লাহ স্যার। স্যার আপনি কিন্তু স্ক্রিন শেয়ার দেন নাই। আমি স্ক্রিন শেয়ার দেই নাই এখনো, কারণ টপিক আর কয়টা বাকি আছে? কি ক্লাস টপিক স্যার? টপিক স্যার বেশি নাই, এখন হচ্ছে ডাটাবেস, পিএসপি তো শেষ হয় নাই এখনো। স্যার এই কোর্সগুলোতে টপিক শেষ না, এগুলো হচ্ছে আপনি শুধু আমাদের হাতে কলম ধরাই দিবেন। আর আমরা তারপর হচ্ছে এটা শেষ করার পরে হচ্ছে ইয়াতে যাব আমরা, ওয়ার্ড পেজে যাবো ইনশাআল্লাহ, কিন্তু এটা একটা আরেকটার সাথে রিলেটেড তো সময় লাগে। এসব কোর্স স্যার শেষ বলে কিছু নাই, আপনাদের দায়িত্ব হচ্ছে শুধু কলম ধরাই দেওয়া। হ্যাঁ হ্যাঁ, শেষ বলতে এখানে তেমন কিছু নাই। স্যার আপনার সাথে কি জয়েন থাকতে পারবো ক্লাসে, এই ব্যাচটা শেষ হয়ে যাওয়ার পর অন্য ব্যাচে? আমি একটু কথা বলবো ইনশাআল্লাহ ওনাদের সাথে। আচ্ছা ঠিক আছে, কথা বলবো, শেষ হয় নাই তো। হ্যাঁ, কথা বললে কানে কানে বলবেন না জোরে বলবেন? বলেন। মানে মানে ওয়েব ডেভেলপমেন্টের মানে পুরোপুরি সবকিছু শেখার জন্য একটা মানে একটা সিলেবাস টাইপের একটা কিছু দিয়ে দেওয়া যাবে, আশিক ভাই মানে যেগুলো ধরে ধরে। আশিক সাহেব মনে হয় আপনার একটা পুরো গাইডলাইন দিয়ে দিয়েছিল, হলুদ কালারের দুইটা ছবি দিয়েছিল, ওই দুইটা ওগুলো তো দেখিনি। ওগুলো যথেষ্ট, ওগুলাই দিছিল না ইয়া তানজুল? জি স্যার, জি স্যার, ফেসবুকে আছে তো, এখনো চেক করলে পাবেন, আর না থাকলে বলেন আমিও দিয়ে দিব, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও মেবি উনি দিয়ে দিচ্ছি। নিশ্চিত ছবিগুলো, দুইটা ছবি দেখি নাই। ওইটাই সিলেবাস। ছবিগুলো তো বোঝা যাচ্ছে না, ঝাপসা। মানে জুম আউট করে একটু ইয়া করে দিতে হবে আর কি, বা বললে উনি এগুলো লিখেও দিবে, সমস্যা নেই। ওনাকে না হয় আরেকবার বলবো আর কি, হয়তো ওনার এখানে কারেন্ট চলে গেছে।
আর স্যার জয়েন থাকলে হয়তো বা আমি টাইম একটু ফ্রি আছি, বাকি সবাই তো মোটামুটি বিজি, হয়তো বা আমি আপনার সাথে ক্লাসটাতে যারা জয়েন থাকবো আর কি বলতেছিলেন সকালের দিকে। ওইটা না যাচ্ছে। আমি জয়েন করলে আমিও তানজিল ভাইয়ের সাথে আমিও করবো আর কি। আমি তো একটু আগে স্যারকে বলছিলাম। সকালে ওইটা ভাই কোর্স, ওইটা স্যার ক্লাসটা নাই মেবি সকালে আচ্ছা শুনেন, কক্সবাজারে। যারা বলতেছিলেন আশিক ভাইয়ের গিয়ারগুলো ঝাপসা, আমি উনি একটা জিপ ফাইল দিয়েছিল, ওইটা আমি আবার ফরওয়ার্ড করে দিছি হোয়াটসঅ্যাপে, চেক করে নেন, এখানে জিপ ফাইলে দুটো ছবি আছে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করে দেই ডাটাবেস। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার। স্যার। কিন্তু আশিক সাহেবের তো আশিক ভাইকে ডাটাবেসে থাকার দরকার ছিল। আমিও বলতে নিছিলাম স্যার, আশিক ভাইকে ছাড়া উনি তো এখন ওইদিকে যায়নি। ডাটাবেসে থাকতে দেখছিল উনি, আচ্ছা এক কাজ করেন, কে ফোন ফর্ম দিয়েছে? ভ্যালিডেশনটা কে কে করছিলেন না, কে কে করেন নাই বলেন তো। রাইট, ফ্রম ভ্যালিডেশন। স্যার আমারটা কি হইছে? হ্যাঁ দিছেন, 2-3 জন দিছেন। স্যার আমারটা কোন সলিউশন হইছে স্যার? আপনারটা দিছেন? ও আপনারটা হ্যাঁ দিছেন মেবি, আমি ইয়া করি নাই। স্যার কি ঘুম বলে হারাম স্যার, হ্যাঁ ঘুম হারাম ওইটা স্যার। ও ঘুমানোটা দেখি নাই তো, কখন দেখলাম? এখন তো সব একসাথেই। এটা সময় নিয়ে দেখতে হবে, একজনের কোড আরেকজন বুঝতে একটু কষ্ট হয়ে যায়, বুঝছেন? একজনের কোড স্যার আমার আরেকজন বুঝতে। লাগতেছে ফর্মের ওইখানে কিছু মিসিং করছি স্যার, বাকি হ্যাঁ সবগুলা ঠিক আছে মোটামুটি। হ্যাঁ সেটাই। ওইটা আর তো কি ওইটা স্যার করছি স্যার, ওই দেয়া হয় নাই। মানে জাস্ট কোড গুলো কপি করে কপি করছেন? হ্যাঁ কপি কেন করছেন? এখন মানে দেখে না, দেখে ওটা করব, ওইটা আমার নেটের সমস্যা হচ্ছে সেখানে। মইনুল সাহেব ফর্ম ভ্যালিডেশন দিছেন না? মইনুল সাহেব যে ফর্ম ভ্যালিডেশনটা দিছেন, স্যার জি বলেন। আমাকে একটু সময় দেওয়া যাবে স্যার? কারণ আমি টোটালি মানে ঘুম থেকে ওঠার পরে আর কারেন্ট পাইনি। আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে, কারেন্ট সম্পূর্ণ করেন। নিয়ে পাক আমি ওই ইয়াটার জন্য স্যার, ওই আপনার ফ্রম ভ্যালিডেশনটার ইয়াটার জন্য রিসার্চ। হ্যাঁ ঠিক আছে, তাহলে সময় নেন, সবাই নেন, যারা করেন নাই তারা সময় নেন, সমস্যা নাই, সবাই নেন। কারণ স্যার কারেন্ট না থাকলে তো একেবারে ফোন হয়ে যায়, বুঝেন না, এই কারণেই। ঠিক আছে, তাহলে সবাই সময় নেন, নিয়ে তাহলে ফর্ম ভ্যালিডেশনটা করে ফেলেন। ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ স্যার। সবাই নেন, সময় নেন, এর মধ্যে ইয়া আসুক। একটু বুঝে দেওয়া যাবে কি করতে হবে? হ্যালো হ্যাঁ বলেন দিন সাহেব। স্যার ওই কাজটা কি, আমি তো ছিলাম না, একটু বুঝাই দিলেন মানে কি করতে হবে অ্যাকচুয়ালি? ও আচ্ছা, ওই কাজটা হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দেই, ওই যে ইয়া দিয়ে, ও এখানে ইয়া আশিক সাহেব যেটা কাজ দেখাইছিল দেখছিলেন শুরুর দিকে, একদম শুরুর দিকে একটা ফর্ম দেখাইলো না? হ্যাঁ হ্যাঁ ওইটাই আপনার, জাস্ট একটা ফর্ম তৈরি করবেন ভ্যালিডেশন সহ, যাতে করে কেউ এমটি থাকলে, কেউ এমটি রাখলে একটা ইরর দেখা মানে ইয়া মেসেজ দেয়, অথবা ধরেন কেউ 10 ক্যারেক্টারের 8 ক্যারেক্টারের নিচে যদি পাসওয়ার্ড দিতে যায় তাহলে একটা মেসেজ দিবে, মানে ফর্ম ভ্যালিডেশন সহজ কথা পিএসপি দিয়ে। আচ্ছা এই কাজটা দিয়েছি, এটা করেন, আপনিও করেন, আপনি পারবেন, সমস্যা নাই। আচ্ছা সবাই মিলে এখন করেন, যেহেতু অনেকেরই হয় নাই, সবাই করেন এটা। নাহিদা ইয়াসমিন আপনিও করেন। নাহিদা ইয়াসমিন শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আশিক ভাই আসছে। হ্যাঁ আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন, ইন দ্য মিন টাইমে আমি আবার ওনাদেরকে ডাটাবেস করাতেই চাইলাম, পরে আবার মনে হলো যে ডাটাবেসের সময় তো আপনার একটু থাকা দরকার। হ্যাঁ আর এই জন্য ওয়েট করতেছিলাম, পরে আবার অনেকে বলতেছে তো হয় নাই, ওটা একটু করে ফেলি, করে ফেলেন। আমি কি তাহলে যতটুকু কন্টিনিউ করব বাদ বাকিটুক থেকে? করতে পারেন, আপনারটা তাহলে করতে পারেন, বাকি সবাই তাহলে একটু দেখেন, ওনার ইয়েটা দেখেন, করতে পারেন আশিক সাহেব, কন্টিনিউ বাকিটা একটু দেখেন, তাহলে ওনার ইয়ে আপনাদের প্রজেক্টটা দেখেন, ওনার তো না আপনাদেরই প্রজেক্ট, সবারই প্রজেক্ট। তারপরে হচ্ছে ফর্ম ভ্যালিডেশনটা করেন, সমস্যা নেই। অথবা ওটা শেষ করার পরে ডাটাবেস দেখাই, তারপরে ফর্ম ভ্যালিডেশন করেন, কারণ এখন বসে থাকার তো আর সময় নাই।
ভাই কোন পর্যন্ত জানি গেছিলেন? এনপিএম পর্যন্ত যাওয়া হয়েছিল মনে হয় না? হ্যাঁ এনপিএম গেছিলাম। যারা যারা ওই যে নোট ওইটা ইনস্টল করে ফেলছেন তাদের অটোমেটিক এনপিএম ইনস্টল হয়ে গেছে, যেটা বলছিলাম আর কি এনপিএম নিয়ে। এনপিএম একটা দোকানের মতো মনে করেন, যেখানে গেলে আপনি সবকিছু পাবেন, ঠিক আছে? আপনার যা যা লাগবে জাস্ট আপনাকে মানে জানতে হবে যে কি কি লিখতে হবে, ঠিক আছে? যেমন মনে করেন ফন্ট অসম বলেন, এরপরে আপনার কোথাও কোথাও যে যে বারবার ডাউনলোড করে ইনস্টল করা লাগবে না, ঠিক আছে? তো এই জন্য মূলত ফার্স্টে মনে করেন একটা ফাইল আপনি একটা পাথ ক্রিয়েট করবেন। যেমন মনে করেন আমি এটা ক্রিয়েট করছি, ঠিক আছে? তো আমি এখন চাচ্ছি যে এখানে আমি কাজগুলো করব। তো সেই ক্ষেত্রে একবারে ডাউনলোড করার জন্য এই যে আপনাদের উপরে যে এই অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জাস্ট সিএমডি লিখে দিবেন। এখানে আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে? আমি এখন আছি হলো সি ফোল্ডারের ভেতরে, যাই হোক এখানে আছি প্র্যাকটিসের ভেতরে আছি আর কি। তো জাস্ট এখানে আপনারা লিখবেন ফার্স্টে যদি এই কাজ করতে হয় তাহলে npm npm init লিখে দিবেন। এখন দেখেন এখানে জাস্ট আপনার প্রজেক্টের নাম যেটা হবে সেটা লিখে দিবেন, যেহেতু আমরা কি করতে যাচ্ছি, বুটস্ট্র্যাপ প্রজেক্ট করতে যাচ্ছি। আরেকটা কথা মনে রাখবেন, এই নেমের ক্ষেত্রে সবসময় ছোট হাতের অক্ষর দিতে হবে, বড় হাতের অক্ষর দিলে কিন্তু আপনার ফাইল নিবে না। আর এটা ব্র্যাকেটের ভিতরে ক্লোজ করে দিতে হবে। যেমন আমার আচ্ছা কি হলো, আচ্ছা স্পেশাল ক্যারেক্টার নেবে না, আমাদের প্রজেক্ট লিখে আমরা দিয়ে দিই। যাক প্রজেক্টের নাম, আমরা ফাইলের নাম দিলাম প্রজেক্ট। এরপরে ভার্সন দেখাচ্ছে, ওকে ভার্সন, এবার জাস্ট এন্টার ক্লিক করে গেলে হবে। ডেসক্রিপশন কিছু দেওয়ার দরকার নাই, এন্ট্রি টেস্ট কমান্ড গিট রিপোজিটরি কিওয়ার্ড কোনো কিছু জাস্ট ক্লিক করে যাবেন। অথরের জায়গায় আপনি নিজের নাম দিয়ে দিতে পারেন, আর লাইসেন্সের জায়গায় এমআইটি দিয়ে দিবেন, এম সব বড় হাতের হবে। এবার এখানে জাস্ট ইয়েস লিখে দিবেন, তাইলেই যায় আপনার কাজ কমপ্লিট। এখন দেখেন এখানে ছোট্ট একটা ফাইল ওপেন হয়ে গেছে। দেখেন এখানে জাস্ট সবকিছু দেওয়া আছে, যে আমরা যে প্রজেক্টটা তৈরি করলাম সেটার নাম হলো প্রজেক্ট, অর্থাৎ যে ফাইলটা তৈরি করলাম সেটার নাম হলো প্রজেক্ট, এবং এটার ভার্সন হলো এটা। ডেসক্রিপশন আমরা কিছু দিই নাই, তাই কিছু নাই। আর আমাদের যে মেইন ফাইলটা হবে সেটা হবে index.js। আর স্ক্রিপ্টে যে এখানে এত কিছু না, জাস্ট আমরা যেগুলো যেগুলো নাম দিয়েছিলাম সেগুলাই মূলত আসছে। এখন এই তো এখন আমরা মনে করেন বুটস্ট্র্যাপ ডাউনলোড করব। যাক আপনি চাইলে এখানে সার্চ দিতে পারেন, এগুলো একবার দেখলে আপনার মনে থাকবে, পরে যে আপনার এত কষ্ট করা লাগবে না। বুটস্ট্র্যাপের নতুন ভার্সন হয়েছে তো এই জন্য মনে হয় সরাসরি পাওয়া যাচ্ছে না। যাই হোক এখানে দেখেন এই যে এখানে ইনস্টল করার জন্য কি কি লিখতে হবে সবকিছু বলে দেওয়া আছে। জাস্ট লিখতে হবে কি npm i bootstrap, এটা লিখলে আপনার হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে। এখন দেখেন এখানে এখানে দেখাচ্ছে যে npm থেকে প্রতি সপ্তাহে ডাউনলোড হয় প্রায় 2.6 মিলিয়ন বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়। তাহলে দেখেন কি পরিমাণে ইউজ হয় বুটস্ট্র্যাপ। এখন আপনি আপনার আবার এই কমান্ড প্রম্পটে চলে যাবেন, এখানে জাস্ট এই হুবহু এটা আমি কপি করে নিয়েছি, এই যে এটা কপি করে নেবেন। কপি করে জাস্ট এখানে বসাই দিবেন, কারণ আমি এটা দিয়ে দিলাম। এখন আসেন আমাদের বুটস্ট্র্যাপ গেল একটা, এখন লাগবে আমাদের ফন্ট অসাম। দেখেন এখানে দেওয়া আছে ফন্ট অসাম, জাস্ট আমরা npm i কিন্তু অলরেডি আগে লিখে ফেলেছি, জাস্ট ফন্ট অসামটা লিখে দিলে হয়ে যাবে। জাস্ট এখান থেকে এতটুকু কপি করে নেবেন।
আমি লিখে দিচ্ছি। আমাদের প্রজেক্টে আর কি কি লাগবে? ফন্ট অসাম হইলো, বুটস্ট্র্যাপ হইলো, আপাতত মনে হয় এগুলাই লাগবে। এরপরে সেভ লিখে আমি ডিপেন্ডেন্সির ভেতরে, মানে ডিপেন্ডেন্সি বলতে আপনার ওই ফাইলের ভেতরে আর কি আমি ইনস্টল দিতে যাচ্ছি, এটা দিয়ে জাস্ট ক্লিক করে দিবেন। দেখেন আমার ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমার কিচ্ছু করা লাগে নাই। এখন ফাইল আসলে ডাউনলোড হয়েছে কিনা সেটা চেক করার জন্য আপনি যে ফাইল থেকে অন করছেন, দেখেন এখানে নোট মডিউলস নামে নতুন একটা ফোল্ডার ওপেন হয়েছে, ঠিক আছে? এটার ভিতরে আপনার এই যে দেখেন আমরা জাস্ট দুইটা জিনিস ইনস্টল দিছি, একটা হলো বুটস্ট্র্যাপ, একটা হলো ফন্ট অসাম। আমাদের এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এখন মনে করেন আপনাদের ডাউনলোড যেহেতু হয়ে গেল, তো ওই ক্ষেত্রে যখন এখানে নাই দুইটা ফাইল আছে, বাট আপনি যখন যে কোয়ারি নিয়ে কাজ করবেন, আহ আচ্ছা আমাদের তো মনে হয় যে কোয়ারিও লাগবে, খেয়াল নাই ভাই, কেউ মনে করাই দিবেন না? একবারে করে ফেলতাম। আর আর এটাতে করার একটা সুবিধা হলো আপনার কখনো চিন্তা করতে হবে না যে আমার কোন ভার্সনে আছে, এটা তো অলওয়েজ আপনি লেটেস্ট ভার্সনে থাকবেন। দেখেন এখানে জাস্ট npm i jQuery, আর কিছু না। জাস্ট আমি এটা হুবহু কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব, আমার ডাউনলোড করা শেষ। দেখেন আমার jQuery কিন্তু অলরেডি চলে আসছে। তো এই ক্ষেত্রে দেখেন এখানে সব ফাইলগুলো আছে, jQuery যা যা লাগে সবকিছু এখানে আছে। এরপর আপনারা এখানে নিজেদের মতো করে ফোল্ডার তৈরি করে যেমন যেভাবে কাজ করেন সেগুলো করবেন আর কি। যেমন প্রথমে থাকে অ্যাসেটস, এরপরে আপনার সিএসএস এর ফাইল, এরপরে জেএস ফাইল, এরপরে এগুলো তো পারবেন। এখন এটার আরো একটা অপশন আছে, সেটা হলো গাল্প, ঠিক আছে? গাল্পটা আপাতত দেখাচ্ছি না, এইভাবে করেন, কারণ গাল্প দেখালে ওটা মাথার উপর দিয়ে যাবে। গাল্প আরো কয়েকদিন পরে শিখেন আস্তে আস্তে, বা এই টিউটোরিয়াল দেখে একদম ডিটেলসে শিখেন। গাল্পের কোড গুলো আমিও ভালোভাবে পারি না, মোটামুটি পারি কাজ চালানোর মতো আর কি। তো এখন যাদের যাদের ই ছিল তারা তারা কাজগুলো করে নিয়েন। এখানে বুটস্ট্র্যাপের কোন ফাইলটা নিতে হয় সেগুলো তো আশা করি জানেন সবাই, এজন্য আমি আর দেখালাম না। এখানে সবগুলো ফাইলে আছে, যেমন বুটস্ট্র্যাপের ভেতরে গিয়ে আপনাদের ডিস্টের ভেতরে যে সিএস আর জেএসএস এর ভেতর থেকে min.cs আর min.js টা নিয়ে নেবেন। জেএসএস এর যে করে ক্ষেত্রে তোমার তিনটা ফাইল লাগে। আর যদি কেউ মনে করেন যে না আমি তিনটা করবো না, অ্যাভয়েড করবো, তবে সেই ক্ষেত্রে bundle.js নিলে আপনাদের রেগুলার কাজ হয়ে যাবে। বাট bundle.js টা অনেক বেশি বড় আর কি। এটাই ভাই, এটাই দেখানো ছিল, আর এটা মোটামুটি হয়ে গেছে। এখন সবাই যার যার প্রজেক্ট করে ফেলেন। স্যার আমি ডান, আপনি শুরু করতে পারেন এখন। আশিক সাহেব তাহলে কি ইয়া করবে না, মানে আপনারা এখন কি ইয়া ফর্ম ভ্যালিডেশন করবেন না আমি ইয়ে করবো, ইয়াটা দেখাবো, কি বলে ডাটাবেস দেখাবো? হ্যাঁ স্যার দেখেন আপনার যেটা মনে হয়। না বাকিরা কি বলে? আমি ডাটাবেস দেখাতে যাচ্ছি এখন। ডাটাবেসটা দেখেন স্যার। স্যার দেখাতে পারবেন, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, তার আগে স্ক্রিনশটটা আবার নিয়ে নেই। আমি যা বললাম সবাই বুঝছেন তো? আমাকে মেবি কি একজন কোশ্চেন করছিলেন এনপিএম কি জিনিস, সেটা নিয়ে আর কি, এই জন্য আপনাদের হালকা পাতলা একটু দেখাই দিলাম। জি ভাই, আমি করছিলাম, আমি করছিলাম কোশ্চেনটা। এনপিএম হলো ফরজ, বুঝছেন? যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে এনপিএম ফরজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে। ওই আগে ফরজ কাজ লাগাইতে পারবেন। অ্যান্ড্রয়েড ডেভেলপের জন্য ওই নোড.জেএস যেটা বলছিলেন এটাই না?
হ্যাঁ ভাই, সবই এটাই। আপনি আগে যে কোনো একদিকে, ওই যে তুহিন ভাইয়ের যেমন লজিক অনেক ক্লিয়ার আছে, ওনার প্রোগ্রামিং শিখতে 5-6 দিন লাগবে, এর বেশি লাগবে না। প্রোগ্রামিং মানে হলো লজিক। লজিক যারা খাটাইতে পারে তাদের প্রোগ্রামিং কোনো প্রবলেম নাই। এরপরে যে এনপিএম লাগবে কেন বলতেছি, যখন রিঅ্যাক্ট নিয়ে কাজ করবেন তখন যদি এনপিএম বাদ দিয়ে করতে চান, আপনার 80,000 ফাইল ডাউনলোড করা লাগবে। কেমনে ডাউনলোড করবেন? আর এনপিএম দিয়ে কাজ করলে বললাম তো একটা সুবিধা হলো এটা লেটেস্ট ভার্সনটা পাওয়া যায়। নরমালি মাত্র ভাই 80,000 ফাইল, এটা কোনো কথা বললেন? কি বলেন, মানে মাত্র 80,000? মাত্র বলতেছেন? আমি এই যে এত কম? এগুলো এগুলো কি বলেন? হোয়াটসঅ্যাপে একটা ফাইল দিয়েছি, ঠিক আছে? ওইটা আপনার ইসে নোট ইসে যে কোনো ইসে ভিএস কোড ছাড়া যে কোনো একটা ইসে ওপেন করে দেখেন, আপনার কম্পিউটার বলে দিবে 80,000 ফাইল কেমন হয়। 1 ঘন্টা হ্যাং হয়ে থাকবে দেখবেন। আমারটাও 7 ঘন্টা হয়েছিল। আমি মনে হয় ব্র্যাকেট দিয়ে ওপেন করছিলাম। আবার দেন তো। আমি দিয়েছি আবার ভাই। দেন তো। দরকার নেই ভাই, আমি কি চাই না, কেউ চাইলে এটা করুক, আমি চাই ভাই না, আমার টেস্ট দরকার নেই। আমি আগে ফাইলটার ওয়ার্নিং নাম দিয়ে কি? দিয়েছি। ফাইলটার নাম কি? আমার ফাইলটার নাম হ্যাঁ, মেবি রিঅ্যাক্ট প্রজেক্ট নাম এরকম কিছু একটা বলে দিয়েছিলাম। আচ্ছা দেখতেছি। 80 এমবির মতো খুব সম্ভবত। 80 এমবির ফাইল, বাট ওটা যদি প্যাকেজ করে ফেলা যায়, মানে যখন ওই হোস্টিং করার জন্য ওটা 4 এমবি হয়, তাহলে 80 এমবির ফাইল নিয়ে কাজ করে বের হয়েছে মাত্র 4 এমবি। ডেটাবেস না? স্যার ডেটাবেসে ফার্স্টের দিকে আমাদেরকে আরেকটা ছোট্ট একটা হেল্প করলে ভালো হতো স্যার। মানে ডেটাবেস তো আমি জানি এতদূর সব দেখানো সম্ভব না, বাট মানে কি কি পড়তে হয় ডেটাবেসে এগুলো যদি একটু ফার্স্টের দিকে দেখাই দিতেন খুবই উপকার হতো স্যার। মানে স্যার পুরো স্ক্রিনশট ডেটাবেসের কি স্ট্রাকচার নিছেন? কি পড়বো না পড়বো। ভাই কে কিছু বললেন? না না, আমি স্যারকে জিজ্ঞেস করছি স্যারকে স্ক্রিনশট নিছে কিনা। হ্যাঁ নিছি। ঠিক আছে। ডেটাবেজের মধ্যে আমি গুগলে অনেক সার্চ করছি স্যার, কিন্তু কি যে পড়বো আর কি যে পড়বো না আমি সেটাই বুঝতেছি না। খালি ডেটা সায়েন্টিস্ট আসে, যেটা সায়েন্টিস্ট হওয়া সম্ভব না। ডাটা সায়েন্টিস্ট ডাটাবেস টিউটোরিয়াল দেন। স্যার সব MySQL আছে, আপনার এছাড়া কিছু আসে না স্যার। আচ্ছা তাহলে ওরাকল ডাটাবেস দেন। আশিক ভাই যে সায়েন্সের স্টুডেন্ট, ওরা বুঝে গেছে, ওই জন্য আশিক ভাইকে সায়েন্টিস্ট হওয়ার পরামর্শ দিচ্ছে ওরা। ভাই ডাটা সায়েন্টিস্ট এত বিশাল বড়, এত বড় তো ওই সেক্টরে ঢুকলে আপনার কোন জায়গায় যাইতে পারবেন না। আস্তে আস্তে শিখি ভাই, ডাটা সায়েন্টিস্ট পরে হওয়া যাবে। আগে এই যে আপনাদের জন্য এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই এখানে এই যে আমি স্ক্রিন শেয়ার দিছি, দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনাদের জন্য লাগবে, আপনাদের জন্য লাগবে হচ্ছে এগুলা একটা লিস্ট। এই যে এখানে দেখেন আমি জাভা টি পয়েন্ট থেকে বের করছি। হ্যাঁ স্যার টেবিল, স্যার এগুলো আমার দরকার ছিল স্যার। ড্রপ টেবিল, তারপর হচ্ছে কুয়েরিজ এর মধ্যে আবার ইনসার্ট আছে, সিলেক্ট আছে, সিলেক্ট ইনসার্ট অল আছে, আপডেট আছে, ডিলিট আছে, টেবিল ট্রাঙ্কেট করা আছে, তারপরে ওরাকল, তারপর হচ্ছে ডিস্টিংক্ট ফ্রম, অর্ডার বাই, গ্রুপ বাই, হ্যাভিং, ইউনিয়ন অল, তারপর হচ্ছে ইন্টারসেক্ট, তারপরে জয়েন, ইনার জয়েন, আউটার জয়েন, ইকুই জয়েন, সেলফ জয়েন, ক্রস জয়েন, সেমি জয়েন, তারপর হচ্ছে প্রসিডিউর, ফাংশন, কার্সার, ট্রিগার ইত্যাদি, এলিয়াস, এন্ড, অর, বিটুইন, ইন, তারপর হচ্ছে ইজ নট নাল, ইজ নাল, লাইক, নট, অর, তারপর হচ্ছে হোয়ার, বাট। এখানকার এত কিছু আপনাদের লাগবে না। হ্যাঁ এত কিছু লাগবে না আপনাদের জন্য। জাস্ট কুয়েরি গুলো কিভাবে করতে হয়, তারপর হচ্ছে টেবিল কিভাবে তৈরি করতে হয়, আপডেট ইনসার্ট আপডেট, তারপর হচ্ছে আপনার হোয়ার ক্লোজ এর মাধ্যমে কিভাবে করতে হয়, ডিস্টিংক্ট এর মাধ্যমে কিভাবে করতে হয়, গ্রুপ বাই, অর্ডার বাই, এগুলা মোটামুটি
কিছু জানলেই মোটামুটি কিভাবে জয়েন করতে হয় একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের, এগুলো মোটামুটি জানলেই হবে। আর আমরা এখান থেকে কোড করে কাজগুলো দেখবো, তারপরে আমাদের আরো কিছু টেকনিক আছে, হ্যাঁ ওগুলো আমরা এখন বলবো না, আমরা একটু পরে বলবো, কারণ ওগুলা এখনই বললে পরে সমস্যা আছে, এই জন্য ওগুলা এখন আমরা দেখবো না, পরে দেখবো। এই যে জাভা টি পয়েন্টে এখানে আবার আসেন, ডিবিএমএস কি ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে আবার কি কি আছে? তুমি এখানে বসো, এখানে বসো। আচ্ছা, এখানে কি আছে? এখানে দেখেন এখানে আছে হচ্ছে মূলত ডাটাবেস কি, ডাটাবেজের রিলেশনাল ডাটাবেস কি, তারপরে রিলেশনাল ডাটাবেজের আবার স্ট্রাকচার কি, বুঝছেন? তারপরে হচ্ছে তারপরে হলো আমার এই জিনিসগুলো দরকার স্যার, এটা আমি খুঁজতেছিলাম। তারপর হচ্ছে ট্রানজাকশন কিভাবে করতে হয় ইত্যাদি জিনিসগুলা, এইটা একটু ডিটেইলস আরো জানা যাবে, বাট আপনাদের জন্য এত কিছু লাগবে না, আমি এটার লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই, এটার লিংক দিয়ে দিচ্ছি। স্যার আমি বের করছি, পাইছি স্যার। বের করছেন? হ্যাঁ স্যার। ওকে ফাইন। তবে এত বেশি জিনিস সবগুলো জিনিসে লাগবে না, আপনাদের জন্য যেগুলো লাগবে আমি সেগুলো আলোচনা করবো, এবং সেগুলোর আরো কিছু জিনিস আছে আমি একটু পরে আলোচনা করব। আচ্ছা, ধরেন আমি এটা থেকে আসি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যেটা সেটা থেকে আসি। ডাটাবেস কি? ডাটাবেস কি? ডাটাবেস হচ্ছে, ডাটাবেস কি বলবো, উদাহরণ দিয়ে বলতে পারবো, অত সহজ ভাবে বলতে পারবো না, একটু বাস্তব উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে আমরা যে আমাদের ইনফরমেশন গুলা দেই, ইনফরমেশন গুলা কোনো একটা জায়গায় স্টোর হয়, আমরা যে অনলাইনে ইনফরমেশন গুলো দেই, ইনফরমেশন গুলো কোনো একটা জায়গায় স্টোর হয়। হ্যাঁ, আমরা যে কোনো ইনফরমেশনই দেই না কেন, একটা ফেসবুকে যদি আমরা একটা লাইক দিই সেটাও স্টোর হয়, ঠিক আছে, কমেন্ট করি সেটাও স্টোর হয়, শেয়ার করি স্টোর হয়, তো সবকিছু স্টোর হয়। তারপর ফর্ম ফিল আপ করলে সেটা স্টোর হয়। তো এই জিনিসগুলো অনলাইনে যত রকমের আমাদের হইতেছে, লেনদেন হইতেছে, এগুলো সবগুলো একটা জায়গায় স্টোর হয়। তো এই স্টোর গুলা ইউজাররা কোনো সময় দেখতে পারে না, এটা দেখে হচ্ছে যারা এটাকে ম্যানেজ করে, এই ডাটাবেসটাকে ম্যানেজ করে, সে তারাই দেখতে পারে। এই যে স্টোর হয় যে জায়গায়, সেইটাই হচ্ছে ডাটাবেস। ডাটাবেস, ওখানে ডাটাগুলা থাকে, আমাদের সমস্ত ডাটাগুলা থাকে। যে এখানে एग्जांपल বলছে কলেজের স্টাফদের ইনফরমেশন বা স্টুডেন্টদের ইনফরমেশন রাখার জন্য একটা কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে, তো সেই ক্ষেত্রে একটা ডাটাবেস থাকে, ইত্যাদি ইত্যাদি, এগুলা এখানে উদাহরণ দিয়ে বলছে। তো আমি যেগুলো বললাম সেটাও একই কথা। বা একটা সফটওয়্যার তৈরি করেন, সফটওয়্যার তৈরি করলে সেটার পিছনে কিছু ডাটা থাকে, সেই ডাটাগুলোই হচ্ছে ডাটাবেজে থাকে। তো একটা ডাটাবেজের মধ্যে অনেকগুলো টেবিল থাকে, হ্যাঁ, ডাটাবেজের মধ্যে অনেকগুলো টেবিল থাকে, এবং ডাটাবেজের ডাটাগুলো শুধু এমনি ডাটা হলেই হবে না, সেই ডাটাগুলো যেন অর্গানাইজ হয়, সুন্দরভাবে আপনার করা থাকে, কি বলে সেগুলা আপনার ডাটাগুলো যেন ধরেন একটার সাথে আর একটা ডাটা রিলেটেড ডাটা থাকে। যেমন আপনি ডেট অফ বার্থের মধ্যে দিয়ে রাখলেন হচ্ছে কারো এজ, অথবা ধরেন কারো স্যালারি দিয়ে রাখলো, তো সেটা অর্গানাইজ ছিল না। অর্গানাইজ যখন ডাটাগুলো থাকে তখনই ওই ডাটাবেজের মধ্যে অর্গানাইজ ভাবে ডাটাগুলো থাকতে হয়। এখন ডিবিএমএস যদি বলেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আরো অনেকগুলো ভাগ আছে, যেমন ডাটা ডেফিনেশন আছে, ডাটা আপডেশন আছে, ডাটা রিট্রিভাল আছে, ডাটা অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমি এগুলো একটু আস্তে আস্তে বলার চেষ্টা করি, কনসেপ্টটা নেন এখান থেকে। হ্যাঁ, এখানে এক ডাটাবেজের অ্যাডমিন 1, 2 যদি শিখতে চান, এটাই আপনার ধরেন কয়েক মাস বছর এরকম সময় লেগে যাবে, বুঝছেন? ডিবিএ, ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, বুঝছেন? সো এগুলা কনসেপ্টটা নিয়ে রাখেন, কিন্তু ওগুলা এত শেষ করতে পারবেন না, পরে বুড়া হয়ে যাবেন একটা ওইটা করতে করতে। কনসেপ্টটা নিয়ে রাখেন। ডাটা ডেফিনেশনটা কি, ডাটা আবার অ্যাডমিনিস্ট্রেশনটা কি, এটা একটু জাস্ট বুঝে রাখলেই হবে। ডাটা ডেফিনেশনের মধ্যে থাকে ডাটা ক্রিয়েট করা, তারপরে হচ্ছে আপনার ধরেন ডাটা মডিফিকেশন করা, তার মানে টেবিল তৈরি করলেন, টেবিলের মধ্যে আবার ডাটা ক্রিয়েট করলেন, তারপরে হচ্ছে ডাটাটাকে মডিফিকেশন মানে আপডেট করলেন, সেটাকে রিমুভ করলেন মানে ডিলিট করে দিলেন, এইগুলো হচ্ছে ডাটা ডেফিনেশনের মধ্যে পড়ে। আপডেশনের মধ্যে হচ্ছে ডাটা ইনসার্ট করা মানে টেবিলের মধ্যে ডাটা পাঠাইলেন, সেই ডাটাটাকে আবার নিয়ে এসে আবার সেটাকে চেঞ্জ করলেন, ডিলিট করে দিলেন, এটা। ডাটা রিট্রিভাল মানে হচ্ছে ডাটাগুলো সিলেক্ট করে নিয়ে এসে দেখানো, ঠিক আছে, সিলেক্ট করে নিয়ে এসে দেখানো, এটা হচ্ছে ডাটা রিট্রিভাল। আর ডাটা ইউজার অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে আপনার
ডাটাগুলা সিকিউরিটি দেওয়া। একদম মূল কথা হচ্ছে ডাটাটা সিকিউরিটি দেওয়া। এই যে আমরা ব্যাংকে যে আমাদের ট্রানজেকশন গুলো হয়, ডাটাবেজ যারা ম্যানেজ করে, এইটা যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, কোনো কারণে কেউ মানে লিক করে ফেলে কেউ কোনো হ্যাকার, তাহলে তো আর কিছু থাকবে না। সো এই ডাটাবেজ গুলো যাতে হাইলি সিকিউর থাকে, এই জন্য ডাটাবেজ বা ডিবিএ ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর কাজ করে, বুঝছেন? আচ্ছা, এগুলো ক্যারেক্টারিস্টিক্স আর এত দরকার নাই। ডাটাবেজের দরকার, ক্যারেক্টারিস্টিক্স আর দরকার নাই এখানে খুব বেশি একটা। আমি যেগুলো বললাম এগুলো মনে রাখলেই হবে। এখানে আরো কিছু জিনিস একটু আছে আমি বলি। ধরেন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যারা মানে ডিবিএ যারা মানে যারা ডাটাবেজ ম্যানেজ করে বা ডাটার অ্যাডমিন যারা ডাটাবেজের অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা মনে করেন যে এগুলোকে ম্যানেজ করতেছে, আবার সাথে সাথে কেউ একজন নতুন জয়েন করলো ডিবিএ হিসেবে, তাকে আবার আলাদা করে একটা ইউজার করে দেয় এবং তার একটা রোল করে দিয়ে দেওয়া যায়। তার মানে তার সে কতটুকু অ্যাক্সেস করতে পারবে, কোন ডাটাগুলো সে অ্যাক্সেস করতে পারবে, কোন ডাটাগুলো সে ম্যানেজ করতে পারবে। হ্যাঁ, এগুলো আবার ধরেন একটা ডাটাবেজের মধ্যে অনেকগুলা টেবিল আছে অথবা অনেকগুলো ডাটাবেজই আছে, সেই ডাটাবেজ গুলো সব ডাটাবেজের মধ্যেই সেই সব ডাটাবেজের মধ্যে অথবা সব টেবিলের মধ্যে একজন ইউজার মানে ডিবিএ যারা আছেন একজন সবাই অ্যাক্সেস করতে পারবে না। ওখানে তাদেরও আবার রোল থাকে, ওইটার ভিতরেই ডাটাবেজের ভিতরেই বলে দেওয়া যায় যে এরা হচ্ছে এই পারমিশন থাকলে এর চেয়ে বেশি সে অ্যাক্সেস করতে পারবে না, সেগুলো ওখানে বলে দেওয়া যায়। আচ্ছা, ডাটাবেজের সুবিধা কি? ডাটাবেজের সুবিধাগুলো হচ্ছে যে ডাটাগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়, আবার সেটাকে সুন্দরভাবে রিট্রিভ করা যায় বা খুঁজে বের করে নিয়ে আসা যায়। তারপর ডাটা শেয়ার করা যায়, ইজিলি মেইনটেনেন্স করা যায়, টাইম কমে যায়, ডাটাটাকে ব্যাকআপ রাখা যায়। আবার মাল্টিপল ইউজার ইন্টারফেস, মানে আপনার ডাটাটাই ডাটাবেজে একটা ডাটাই আছে, এই ডাটাটা বিভিন্ন জন এটাকে দেখতে পারতেছে যদি তাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়, বিভিন্ন জায়গায় দেখতে পারতেছে। আচ্ছা, আবার অসুবিধাও লেগেছে, দেখছেন? এটা কোনো কথা হলো? এত আশা করিনি। অসুবিধা তো আছে, অসুবিধা থাকলে সুবিধা তো নিচ্ছে সেটা আবার কি করতে হবে না। আচ্ছা, অসুবিধা হচ্ছে অনেক হার্ড সফটওয়্যারের কস্ট বেড়ে যায়, তারপরে অনেক সাইজ নেয়, অনেক জিনিস অনেক জায়গা জুড়ে নেয়, কমপ্লেক্সিটি থাকে, অনেক সময় হায়ার ইম্প্যাক্ট অফ ফেইলর, কোনো কারণে ফেল হয়ে গেলে সেই ডাটাগুলো নষ্ট হয়ে যায়, সেটা অসুবিধা লাগছে। এই সমস্ত অসুবিধাগুলো আমি সাপোর্ট করি না। এই সমস্ত অসুবিধাগুলো পৃথিবীতে সব জায়গাতেই আছে, তাই যদি অসুবিধাগুলোই নিয়ে আলোচনা করতে হয় তাহলে সুবিধা তো দরকার নাই। তো যাই হোক, অসুবিধাটা আপনাদের জন্য আমি মন থেকে পড়াইলাম না, এটা এমনি অসুবিধা থাকেই। এখন আসেন ডাটাবেজের মধ্যে, এই ডাটাবেজটা এই বিভিন্ন মানে মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরেন তারা অর্গানাইজেশন এটাকে সার্ভিস দেয়। তার মধ্যে হচ্ছে ওরাকল কর্পোরেশন, ওনারা ওরাকল ডাটাবেস ওইটা সার্ভিস দেয়। তারপর হচ্ছে মাইস্কুয়েল, তারা হচ্ছে এটাকে সার্ভিস দেয়। তো আমরা আলোচনা করব হচ্ছে মাইস্কুয়েল না, হ্যাঁ মাইস্কুয়েল আলোচনা করব। মাইস্কুয়েলটা হচ্ছে একদম আমি মনে করি যে অন্যগুলোর সাথে একটু ইজি হবে মাইস্কুয়েল। তো মাইস্কুয়েলের মধ্যে আমাদের ওই যে ডিলেশন বললাম, আপডেশন বললাম বা ডেফিনেশন বললাম, সেই জিনিসগুলো আমাদের মধ্যে মাইস্কুয়েলের মধ্যে আছে। আচ্ছা, এখানে একটা জিনিস লিখছে, এই যে মাইস্কুয়েল কিভাবে কাজ করে। মাইস্কুয়েল কাজ করে, ক্লায়েন্ট যখন রিকোয়েস্ট পাঠায় সেটা আবার সার্ভারে রিকোয়েস্ট যায়, সেই সার্ভার থেকে ডাটাগুলো নিয়ে আবার ক্লায়েন্টের কাছে রেসপন্স করে। তার মানে আমরা যখন ধরেন আমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করি, তার মানে তখন আমরা ক্লায়েন্ট রিকোয়েস্ট করলাম সার্ভারের কাছে, সার্ভার ডাটাটা নিয়ে আমাদের কাছে আমরা ক্লায়েন্ট আমাদের কাছে ডাটাটা ডিসপ্লে করলো বা রেসপন্স করলো, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, হিস্টোরি অফ মাইস্কুয়েল এগুলো আমরা আসলে জানতে যাব না, এগুলো জানার দরকার নাই। মূলত হচ্ছে আমরা ডাটাবেজের মাইস্কুয়েল ডাটাবেজের জিনিসগুলো নিয়ে আলোচনা করব, ডেটা টাইপ ভেরিয়েবল এগুলা নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে রাখি, সেটা হচ্ছে রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি, RDBMS বলে। RDBMS রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমি একটু আপনাদেরকে গুগল থেকে সার্চ করে নিয়ে একটা ইমেজ দেখাই। RDBMS ইমেজ, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম।
এই যে এটা দেখেন, এই বড় ভাগ দেখতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার। এটাই দেখেন। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, RDBMS হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। দেখেন একটা নরমাল একজন ইয়ে করেন, ধরেন একটা স্কুল ম্যানেজমেন্টের কথা বলেন, কলেজ ম্যানেজমেন্টের কথা বলেন, অথবা ধরেন একটা সুপার শপের কথাই বলেন। সুপার শপের এক্সাম্পলই আমরা দেখি। ধরেন আমরা কাস্টমার সুপার শপে যাই, তাহলে আমাদের একটা ইনফরমেশন দরকার হয়। আমার ইনফরমেশন দরকার হয় অনেক সময়, আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, আমার হিস্ট্রিটা তাদের রাখার দরকার হয়। ওকে ফাইন। এখন আমি গিয়ে একটা প্রোডাক্ট কিনি, তাহলে প্রোডাক্টের একটা ইনফরমেশন রাখার দরকার হয় সুপার শপে, ঠিক আছে। তারপর ওই প্রোডাক্টটা আবার আমার কাছে সেল করেন, এই সেল করার জন্য একটা ইনফরমেশন দরকার হয়। এরপরে হচ্ছে প্রোডাক্টটা আবার ধরেন তারা কোনো একটা জায়গায় পারচেজ করে, তাহলে তাদের একটা মানে সাপ্লায়ার যারা আছেন তাদের একটা হিস্টোরি রাখার দরকার হয়। তো পারচেজ করে, পারচেজের প্রাইস টাইস এগুলো একটা হিস্টোরি রাখার দরকার হয়। এরপরে প্রোডাক্ট গুলা একজন এমপ্লয়ি সেল করে, তাহলে এমপ্লয়ির একটা ইনফরমেশন রাখতে হয় যে এই এমপ্লয়ির আলাদা একটা হিস্টোরি রাখার দরকার হয়, এবং এই এমপ্লয়ি এই প্রোডাক্টটাকে সেল করছে, এই কাস্টমারের কাছে সেল করছে। আবার পারচেজ যে করছে, তাহলে এমপ্লয়িরাই আবার প্রোডাক্টটা পারচেজ করছে, তাহলে কার কাছ থেকে পারচেজ করছে, কে পারচেজ করছে, কত করে পারচেজ করছে, কার কাছে সেল করছে, কে সেল করছে, কত করে সেল করছে ইত্যাদি। এটার অর্ডার কখন হয়েছে, কখন সে সেল করছে ইত্যাদি। তাহলে এই যে কথাগুলো বললাম, তাহলে এই সবগুলো যদি একটা টেবিলের মধ্যেই সব রাখা হয়, তাহলে সেটা কিভাবে অর্গানাইজ করা যাবে বলেন? সবগুলো যদি একটা টেবিলের মধ্যে, ধরেন একটা টেবিল কি, টেবিলের মধ্যে অনেকগুলা কলাম থাকে, তাহলে দেখা গেল 200 কলামই হলো। তাহলে তো আসলে যখন আপনি প্রোডাক্টের ইনফরমেশন খুঁজতে যাবেন, তাহলে ওই টেবিলে যা খুঁজতে হবে। আবার যখন কাস্টমারের ইনফরমেশন খুঁজতে যাবেন, তখন ওই টেবিলেই খুঁজতে হবে। আবার যখন এমপ্লয়িতে ইনফরমেশন খুঁজতে যাবেন, তখন ওই টেবিলে যেতে হবে। তাইলে তো অনেকগুলা ডাটা হওয়ার কারণে তখন জিনিসটা অর্গানাইজ হলো না, সহজভাবে কাজটা করা গেল না। তো এই যে একটা অসুবিধা, এই অসুবিধা থেকে মুক্তির জন্যই RDBMS অর্থাৎ রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা হয়েছে। এর মানে হচ্ছে যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশনশিপ তৈরি হবে। একটা টেবিলের সাথে ধরেন কাস্টমারের জন্য আলাদা একটা টেবিল থাকলো, তারপরে হচ্ছে প্রোডাক্টের জন্য আলাদা একটা টেবিল থাকলো। তার মানে প্রোডাক্টের ইনফরমেশন যদি কেউ দেখতে যায়, তাহলে প্রোডাক্ট টেবিলে যদি অ্যাক্সেস করে, তাহলে তো সে সব প্রোডাক্টের সব ইনফরমেশন পাচ্ছে। তারপরে ধরেন কাস্টমার ইনফরমেশন চাইতে গেলে, তখন কাস্টমার টেবিলে গেলে তখন সে পাচ্ছে। বাট আরেকটু বলি, আরেকটু বলি যে ধরেন এমপ্লয়ি সম্পর্কে ইনফরমেশন পেতে যাচ্ছে, তাহলে এমপ্লয়ি টেবিলে ঢুকলে তখন এমপ্লয়ি সম্পর্কে পুরা ইনফরমেশন পেতে যাচ্ছে, পাবে। তারপরে হচ্ছে সাপ্লায়ার সম্পর্কে ইনফরমেশন পাওয়া যাচ্ছে। ধরেন 500 জন সাপ্লায়ার আছে, 500 জনের সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্ট কেনেন ওই সুপার শপ, তাহলে ইনফরমেশন ওই সাপ্লায়ার কোম্পানি ওই টেবিলে গেলে তখন সাপ্লায়ার সমস্ত ইনফরমেশন দেখতে পাচ্ছে। তাহলে এই যে কিনতে যাচ্ছে, তারপরে বেচতে যাচ্ছে, আলাদা আলাদা টেবিল থাকার কারণে আমাদের কিন্তু ইনফরমেশন গুলো আলাদা ভাবে রাখা সহজ হচ্ছে। বাট একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, যিনি প্রোডাক্ট কিনলেন তিনি কিন্তু একজন এমপ্লয়ির কাছ থেকে প্রোডাক্ট কিনলেন, তাই না? হ্যাঁ কিছু বলেন। নাকি আমি এমনি বয়ান দিচ্ছি? না না স্যার ঠিক আছে। জি স্যার না, চোখ বন্ধ করে বয়ান দিচ্ছি, কেউ থাকলে থাকবে, কেউ না থাকবে না থাকবে। আচ্ছা এরপরে হ্যাঁ মনে এটা অনেকটা এক্সেলের মতো মনে হচ্ছে স্যার। আমি সব সময় কনসেপ্ট চেষ্টা করি, টেকনিক্যাল জিনিস লজিক ইমপ্লিমেন্ট করবেন আপনারা। গুগল থেকে গুগল মামা আছে, তারপরে ভাগনা আছে, ইউটিউব ভাগনা আছে, এখান থেকে নিয়ে মানে কোড ইমপ্লিমেন্ট করবেন আপনারা। আবার আপনার ওই কি বলে যে আপনার রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, হ্যাঁ কনসেপ্ট গুলো বুঝতে হবে। আচ্ছা এরপরে হচ্ছে ধরেন, তাইলে কি বললাম যে একজন কাস্টমার একটা প্রোডাক্ট নেয় এবং একজন এমপ্লয়ির কাছ থেকে নেয়, তার মানে একজন এমপ্লয়ির সাথে একজন কাস্টমারের সম্পর্ক আছে না? যদি বলে কোনো কারণে আমি একটা কলম নিয়ে যাই, বলি যে আমার কলমটা কিন্তু নষ্ট ছিল, তাই এখন উনি বললো, কোম্পানি বললো যে আপনার ডকুমেন্ট কি আছে,
তাই আমি বললাম যে এটা ডকুমেন্ট আছে। তো এখন কার কাছ থেকে আপনার প্রোডাক্টটা নিছেন, তাহলে আমি যদি বলি ওখানে লেখাই থাকে, তাহলে আমি কার কাছ থেকে নিয়ে গেছি, ওই এমপ্লয়ির কাছ থেকে নিয়ে। তার মানে এমপ্লয়ির সাথে আমার কিন্তু একটা রিলেশন আছে। তাইলে কাস্টমারের সাথে একটা রিলেশন, এমপ্লয়ি রিলেশন আছে, মানে যিনি সেলস করছেন, আপনি সবকটা সেলসম্যান। ওকে, তারপরে আমি কোন প্রোডাক্টটা নিয়েছি, এই কাস্টমার কি নিয়েছে, এই উনি কি নিয়েছিল, উনি একটা কলম নিয়েছিল স্যার। আচ্ছা, তাহলে কলম একটা প্রোডাক্ট, তাহলে আমার এই কাস্টমারের সাথে কিন্তু আমার প্রোডাক্ট একটা টেবিলের সাথে রিলেশন আছে গেল। তারপরে এই প্রোডাক্টটা আবার কিন্তু একজনের কাছ থেকে নিয়ে আসা হয়েছিল। এই প্রোডাক্টটা যারা সুপার শপের মালিক আছেন তারাই দেখলেন যে প্রোডাক্টের সমস্যা ছিল, তাহলে দেখো তো প্রোডাক্টটা কার কাছ থেকে নিয়ে আসা হয়েছে, কোন সাপ্লায়ার থেকে, ওই যে অমুক সাপ্লায়ার থেকে। তার মানে প্রোডাক্টের সাথে কাস্টমারের সম্পর্ক আছে, কাস্টমারের সাথে মানে আবার প্রোডাক্টের সাথে ধরেন অথবা কাস্টমারের সাথে সেলসম্যানের সম্পর্ক, তারপরে আবার প্রোডাক্টের সম্পর্ক, প্রোডাক্টের সাথে আবার কিন্তু সাপ্লায়ারেরও সম্পর্ক, আবার প্রোডাক্টের সাথে আবার আপনার সাপ্লায়ারের সাথে আবার পারচেজের যিনি করছেন, মানে যিনি পারচেজ করছেন সাপ্লায়ারের কাছ থেকে, তারও কিন্তু একটা সম্পর্ক আছে। বিষয়টা কি বুঝতে পারতেছেন? এরকম সব জায়গাতেই এই যে একটা টেবিলের সাথে আর একটা টেবিলের রিলেশন আছে, এই রিলেশনশিপ তৈরি করা এই জিনিসটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। স্যার এটা কি অ্যাক্সেসে আছে যে সেরকম না? হ্যাঁ হ্যাঁ, এটা অ্যাক্সেস না, অনেকটা অ্যাক্সেসের মতো না, মাইক্রোসফট অ্যাক্সেস। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস একটা ডাটাবেস, এটা ডাটাবেস। ওকে, আচ্ছা, তাহলে আমরা আগে যে আমরা একটা কথা বলছিলাম যে সবকিছু যদি একটা টেবিলে থাকে তাহলে কিন্তু অর্গানাইজ হলো না। আবার সবকিছু যদি আমরা ভিন্ন ভিন্ন টেবিলে করি এবং একটা টেবিলের সাথে আরেকটা টেবিল যদি ম্যানেজ রিলেশনশিপ তৈরি করি, তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক সুন্দরভাবে সহজ হয়। এইটাই হচ্ছে বর্তমান সময়ে, আগে একদম শুরুর দিকে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ছিল না, যার কারণে পরবর্তীতে যখন এরকম বিভিন্ন রিকোয়ারমেন্ট বাড়তে থাকলো, কাজের পরিধি বাড়তে থাকলো, তখন দেখা গেল যে শুধু সবকিছু একটা টেবিলে থেকে ম্যানেজ করা যাচ্ছে না। তার পরবর্তীতে এনারা ওই যারা ডাটাবেজের লোক আছেন বা যারা বড় বড় প্রোগ্রামার আছে, তখন এই রিলেশনাল ডাটাবেস সিস্টেমটা কনসেপ্টটা তৈরি করলেন। এই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটাই আমরা এখন করব। এবং আমাদেরকে একটু জানতে হবে একটা টেবিলের সাথে একটা টেবিলের রিলেশনশিপ কিভাবে তৈরি করতে হয়, তৈরি করে কিভাবে কাজ করতে হয়, এইভাবে আমাদেরকে দেখতে। স্যার আপনি মিউট হয়ে গেছেন, মিউট। হ্যালো, আসতেছি, এখন শোনা যায়? আচ্ছা স্যার বোধহয় ফোন আছে। হ্যাঁ জি স্যার, এখন শোনা যায় তো না? আচ্ছা, তাহলে আমি এতক্ষণ মোবাইল দিয়ে কথা বললাম, তো কম্পিউটার সামনে নিয়ে মোবাইল দিয়ে কথা বললাম, কম্পিউটার মিউট করে রাখছিলাম। এখন কম্পিউটার মিউট করে অন করে দেই আর মোবাইলটা মাইক্রোফোন অফ করে দেই। এই না, এখন সিস্টেম চেঞ্জ করব, এখন কম্পিউটার থেকে কথা হবে আপনাদের সাথে। আমি ইমেজটা কেটে দেই। এই যে রিলেশনশিপ দেখছেন, এই যে জি স্যার, প্রোডাক্ট আইডির সাথে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট টেবিল, প্রোডাক্ট আইডি, কিন্তু কাস্টমার টেবিল, কাস্টমার টেবিলের সাথে প্রোডাক্ট আইডির একটা সম্পর্ক আছে, যার কারণে আমরা কোন প্রোডাক্টটা কিনছি ওটা কিন্তু আমাদের আইডিটা যদি আমরা সুপার শপে বলি যে এই ইনভয়েস নাম্বারের প্রোডাক্টটা কিনছি, তখন কিন্তু তারা বের করতে পারে এটা কোন প্রোডাক্ট, কোন টেবিল থেকে বের হয়ে আসে এরকম। যাই হোক, বেশি বয়ান দেওয়ার পরে ভালো না। কয়জন আছে? পর্যন্ত চলবে? হ্যাঁ, আমাদের ক্লাস কয় তারিখ পর্যন্ত চলবে স্যার? ক্লাস হচ্ছে আমাদের মেবি 39 নাম্বার ক্লাস আজকে চলতেছে। জি স্যার, 39 নাম্বার চলতেছে, তাহলে ধরেন আর 11টা ক্লাস হতে যেখানে লাগে। আগে বললেন না, তখন ভালো লাগবে না, বুঝছেন? আজকে 15 তারিখ না, 16 তারিখ, কালকে 16 তারিখ, তারপরে শনিবার জুমাবার গেলে 9 দিন আর কি, সরি 13 দিন, 2 সপ্তাহ। আগেই বললেন না, পরে খারাপ লাগে, বুঝছেন? আচ্ছা জি স্যার, না না ঠিক আছে স্যার। আসলে স্যার একটু জিজ্ঞেস করলাম 25 তারিখের পর থেকে হয়তো ক্লাস করা সম্ভব হবে না, এই জন্য আর কি, গ্রামে যাইতে হবে তো। ও আচ্ছা,
8, 10, 25 তারিখের পরে সর্বোচ্চ ধরেন 2 দিন 3 দিন হবে 28 তারিখে বলেই 30 তারিখে তো ঈদ স্যার। 28 তারিখে মানে যদি 28 তারিখ পর্যন্ত ক্লাস হয় মানে 28 তারিখের আগে বন্ধ না হয় তাহলে 28 তারিখে শেষ হয়ে যাবে। আর যদি ধরেন 2-1 দিন আগেই বন্ধ হয়ে যায় আরো তাহলে হয়তো ঈদের পরে 2-3টা ক্লাস। স্যার ওইটাই জিজ্ঞেস করতেছিলাম, কারণ এলইডিপির যে প্রজেক্ট এটাও তো চালানোর জন্য যাদের দায়িত্ব দিয়েছে ওরা যদি বন্ধ দিয়ে দেয় তাহলে তো কাছে ই বন্ধ হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ এটা জিজ্ঞেস যদি আগে ছুটি দিয়ে দাও তাহলে হয়তো ঈদের পরে ইনশাআল্লাহ ছুটিটা থাকবে। স্যার আগে দিয়ে দিলে ভালো হবে, ঈদের পরেও সামনের মাসেও আপনার ক্লাস পাবো। হ্যাঁ আগে ঈদের পরে কি হবে বলছি ঈদের পরেও আপনাকে পাবো আর কি, আগে ছুটি দিয়ে দিলে ভালো হবে। ও আচ্ছা আচ্ছা আপনি তো স্যার ব্যস্ত মানুষ, আপনার সাথে তো আর যোগাযোগ করা স্যার সম্ভব হবে না ক্লাস শেষে, বুঝেন না? না না জোর করে শক্তি খাটে জোর মানে যোগাযোগ করবেন সম্ভব হবে না, এটা শক্তি খাটাবেন বুঝছেন, শক্তি খাটাবেন। ভোট করে বলেন স্যার এরকম কে কথা বলেন না কেন, জোর জোর করে আমার আইডিবির একটা স্টুডেন্ট ছিল, ওই ধরেন ক্লাসের মধ্যে একটা কালার নিয়ে হয়তো কথা বলতেছি, হয়তো একটা জিনিস ডিজাইন করছে একটা ছোট কালার দিয়ে পাওয়ার পয়েন্টে অথবা ওয়ার্ডেই, তো ডিরেক্ট বলতো 15 জন স্টুডেন্ট ছিল তো ডিরেক্ট বলতো স্যার এটা কি কালার চয়েস করছেন, এটা একটা চয়েস হলো আপনার ডিরেক্ট, বুঝছেন? আমি শুধু হাসি, ও আমাকে একেবারে সবগুলোর মধ্যেই ধরেন 15 জন ছিল, আমি ছাড়া আরো 15 জন, ও ছাড়া আরো বাকি 14 জনের মধ্যেই বলতো যে স্যার আপনার এটা তো পছন্দ হলো, এটা একটা কালার। আমি গেলে হাসি, আমি বাকি ছাত্ররা ওর খুব চেতে যায় স্যারের সাথে এরকম। তো ও সত্যি খাটাইতো, পরে ওর 2 মাস কোর্স ছিল তো আমি ওদের আমার পরীক্ষা থাকে, আমি আবার বলছিলাম যে খুব ভালো করে সিরিয়াসলি পড়েন, ও বলে স্যার হয়ে যাবে নি সমস্যা না হয়ে যাবে নি, এই করতে করতে যখন শেষের দিকে আসছে মিড টার্মে গিয়ে রেজাল্ট খারাপ করছে, রেজাল্ট খারাপ করার কারণে একেবারে পাগলের মতো হয়ে গেছে, পাগল। পরে রাত্রে 1:30-2টা পর্যন্ত আমি ওরে সাপোর্ট দিছি, যখন ও বলতো স্যার আপনি ঘুমান তখন ঘুমায় বলতাম, এতক্ষণ ওরা সাপোর্ট দিছি। পরে শেষ পর্যন্ত সে নেটওয়ার্কিং এ কোর্স করছে 1 বছরে, আমার এখানে কোর্স করে পরে নেটওয়ার্কিং এ চান্স পাইছিল আইডিবি তে 1 বছর। ও আমাকে খুব বলতো, কিন্তু আমার খুব প্রিয় ছাত্র ছিল, কারণ হচ্ছে যে ওর লাইফ হিস্টোরি জানতাম তো, আমাকে আলাদা করে লাইফ হিস্টোরি বলছিল, তো অনেক মায়া নিয়ে ইয়ে করতাম, ও যতই রাগ করতো ক্লাসের মধ্যে আমার উপরে সমস্যা নাই, আমার মায়াটা থেকে যাইতো। এখন বোধহয় কোথায় জানি জব করে আর যোগাযোগ হয় না। আচ্ছা তাহলে আমরা একটু ডাটাবেসটা দেখতে তো পারি, অসুবিধা কি? তাহলে আপনারা একটা কাজ করেন, ওই একটু ফর্ম ভ্যালিডেশনটা আরেকটু করেন, আমার না মাথা ব্যথা করতেছে। ব্রেক ইয়ার পরে 5টার পরে যে ব্রেকটা হয়, ব্রেকের পরে ডাটাবেসটা একটু দেখাইতে পারি কিনা? জি স্যার ইনশাআল্লাহ। আর আপনারা ওই যে পার্ট পার্ট করে ওই প্রজেক্টটা একটু পার্ট পার্ট করে থাকেন, করতে প্রবলেম ফেস করলে এটা আবার গ্রুপে নক করেন, হ্যাঁ সবাই পার্ট পার্ট করে একটু করতে থাকেন ইনশাআল্লাহ। তাহলে একটু ফর্ম ভ্যালিডেশনটা হালকা দেখেন পরে।
আপনার কাঙ্ক্ষিত গ্রাহক তাই না? কাঙ্ক্ষিত গ্রাহক কি বলে? স্যার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বোঝে না যে ক্লাসে আছেন এই জন্য।
রুবেল এত কল আসছে ভাগনা কেটা সাগর ভাগনা সাগর কেটা তোমার তানজিব সাহেব করতেছেন তো নাকি তানজিব সাহেব জি স্যার আমার মাউসটা একটু করে দেন কাজ করে দেন যত কাজ স্যার করেন তত ভালো। করতে হয় আসলে ঝামেলা করে মাউস
স্যার কি অফলাইনে চলে গেছে নাকি? আসি তো, আমি আসি। আপনাদের যে ভ্যালিডেশনটা করতে দিছি, স্যার বুঝি নাই। ভ্যালিডেশনটা করতে দিছি পরে, বুঝেন নাই? দেখতে পাচ্ছেন? জি স্যার বুঝছি, বুঝছি স্যার। টুপিটা খুলে রাখছে এই আর কি, এই যে দিলাম, নেন। অঙ্কে যায় এখন ঠিক আছে, এখন ঠিক আছে স্যার। আসি। আমি আপনাদের না কইলে যাব না, গেলে বইলেই যাবো। করেন, কাজ করেন। সঞ্জুল, আমি একটু 2-3 মিনিট আসতেছি, হ্যাঁ 2 থেকে 3 মিনিট লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার। এসে আপনাদেরকে ব্রেক দিচ্ছি 2 থেকে 3 মিনিট। ঠিক আছে স্যার।
আমি আসছি, হ্যাঁ আজান হচ্ছে। জি স্যার। ওকে। স্যার কনসালটেন্টটা আসছিল, চলে গেছে। এখনই আসছিলেন? জি স্যার, এই তো মাত্র আসলো গেল। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আবার আসবে। সমস্যা নেই। আমরা ব্রেক দেবো, অসুবিধা নেই। তাড়াতাড়ি দেন স্যার, তাড়াতাড়ি দেন। এত ভয় কিসের? হ্যাঁ, ভয় কিসের? ওনারা তো আমাদের সুবিধার জন্যই কাজ করতেছে, হ্যাঁ, যাতে আমাদের সব রকমের সুবিধা হয়, অসুবিধা না হয়। হয় না স্যার, উনি যাতে ফক্কা খায়, উনি আমাদের ব্রেক নেবে। আরে আজমাইন ভাই, আমি তো আরো ওনারা আসলে আমি আরো খুশি হই যে আসলে একটা খোঁজ খবর নিয়ে গেল, আমাদের কোনো সাজেশন থাকলে সাজেশন দিয়ে গেলেন, অসুবিধা কি? তাহলে ব্রেক থাকলো এটা, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে স্যার। তাহলে থাকলো এই কথাই, নামাজে যাই, হ্যাঁ নাকি? জি স্যার, জি স্যার, ইনশাআল্লাহ। সেই কথাই থাকলো। স্যার দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা? স্যার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার লাইভটা অফ করে দিয়ে গেলে খুব ভালো। লাইভ আর রেকর্ডিং, হ্যাঁ লাইভ আর রেকর্ডিংটা কি অফ করে দিয়ে যাবেন? ভালো হইতো বোধহয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড অফ। স্যার লাইনটা একটু আচ্ছা রাকিব সাহেব কি বললেন? স্যার একটু নিচে স্যার, ওকে নিচে আমি একটু নিচে HTML যেটাতে ফর্ম করছি আমি সেটাতে, হ্যাঁ স্যার এখানে এই যে 53 নাম্বার লাইনের মধ্যে যেটা করলাম আমি HTML স্পেশাল ক্যারেক্টার সার্ভারকে আমি PHP সেলফ দিয়ে দিলাম। আমার এই টাইমের মধ্যে কোর্সের জন্য আচ্ছা আমি বলতেছি, বুঝতে পারছি আপনি করছেন, পার্সোনাল আপনার কোশ্চেন বুঝতে পারছি, হ্যাঁ আচ্ছা আমি এক্সপ্লেন করতেছি, তখন আপনি বলো। আমি বলতেছি। আচ্ছা, এইটা হচ্ছে আপনি ফর্মের মধ্যে যে ডেটাগুলো দেন, এটার কথা বলতেছিলেন না, PHP_self। হ্যাঁ 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 হ্যাঁ, এটার মধ্যে এই ফর্মের ডেটাটা আপনার এখানেই থাকবে, সেই জন্য এই কথাটা বলতে হচ্ছে। আচ্ছা বুঝছেন? এই জন্য আমরা কিন্তু আলাদা করে হ্যাঁ আমরা চাইলে পেজ অনুযায়ী আর কি না স্যার, index.php সিলেক্ট করে দেওয়া আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার আলাদা করে আরেকটা PHP ফাইল লাগবে না। index.php মানে পেজটাকে সিলেক্ট করে দেওয়া। আজমাইন সাহেব আপনার কথা বুঝি নাই। PHP_self এটা দিয়ে আমি একটা পেজকে সিলেক্ট করে দিয়েছেন না স্যার? হ্যাঁ ওই দিন দেখাইছিলাম তো, মানে index.php। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অন্য পেজে যাচ্ছে না, আমরা কিন্তু নরমালি একটা ফর্মে ক্লিক করার পরে
আর একটা পেজে আমরা যাই, কিন্তু সেটা কিন্তু এখানে যাচ্ছে না, এই পেজে থাকতেছে। এটাই হচ্ছে PHP_self। হ্যাঁ হ্যাঁ এখন বুঝছি স্যার, মানে আমার পেজেই থাকবে সেটা, রাইট, এই আনসারটা। হ্যাঁ রাইট, ঠিক আছে। আর কোনো জায়গায় প্রবলেম? না স্যার ভাই এগুলো ঠিক আছে। এই একবার করলে কিন্তু হবে না, এগুলা বারবার করতে হবে। হ্যাঁ, তাইলে বুঝবেন যে, দেখবেন যে আপনার আরো সহজ হয়ে গেছে, না হলে কিন্তু কঠিন দিকে যাবে। বারবার করতে হবে, একবার করে সহজ হয়ে গেলে কিন্তু হবে না, বারবার করতে হবে। এনিওয়ে ইয়ারটা হইছে, জি বলেন স্যার। রেজাল্ট একটু দেখেন স্যার, রেজাল্টটা। ও হ্যাঁ, আউটপুটটা আমি দেখতেছি, কারণ আউটপুট ব্রাউজারে আছে। তো হচ্ছে আমি সাপোজ নাম নিয়ে দিয়ে সাবমিট করলাম, তখন বলতেছে নেম ইজ রিকোয়ার্ড, ইমেল ইজ রিকোয়ার্ড, বাট আপনার এটা হচ্ছে অপশনাল, ওয়েবসাইট হচ্ছে অপশনাল, তাই তো? এখন তাহলে অপশনাল যেটাতে করবেন, একটু বলে রাখি, অপশনাল যেটাতে হবে সেটা তার এই স্টার চিহ্নটা দিতে হবে না, এবং লাল সহজে স্টার চিহ্ন দিয়েছেন, সেটা শুধু যেটাতে আপনার রিকোয়ার্ড, এই যেখানে বলেও দিয়েছেন আপনি, হ্যাঁ, রিকোয়ার্ড ফিল, মানে এখানে যেখানে স্টার চিহ্ন থাকবে সেখানে অবশ্যই ডাটা দিতে হবে, ব্ল্যাঙ্ক রাখা যাবে না। এই কথাটা আপনি এখানে বলে দিচ্ছেন, বাট এই যে ওয়েবসাইটটা মেবি আপনার অপশনাল, হ্যাঁ, যেহেতু কোনো মেসেজ আসলো না ব্ল্যাঙ্ক রাখাতে অপশনাল, সো তাহলে এইখানে স্টার চিহ্নটা আপনি রাখবেন না। হ্যাঁ, রাকিব সাহেব বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে। ইমেল, আমি যদি ইমেলে গিয়ে ভুল করে দেই, ধরেন আমি @ দিলাম না, এটা তো সমস্যা না, ধরেন মেল দিলাম, নিল, এখানে কিন্তু আপনার ভ্যালিডেশন আছে যে @ না দিলে হবে না, কারণ ভুলে যারা ইউজার তারা কিন্তু এত কিছু বুঝবে না যে @ দিতে হবে কিনা, .com দিতে হবে কিনা, অ্যাটলিস্ট ডট এবং @ যেন দিতেই হয়, ইউজার না দিতে বাধ্য হয়, না দিলে মেসেজ দেখাইতে হবে, এই জায়গাটা, এই ভ্যালিডেশনটা দিতে হবে। আপনি প্রয়োজনে গুগলে সার্চ দিতে পারেন ইউজার ইমেল ভ্যালিডেশন, হ্যাঁ এরকম দেখছিলাম আমি তো করি নাই। অনেক বড় একটা কোড আছে ওখানে, কোডটা কপি করে নিয়ে এসে দিবেন, ইমেল ভ্যালিডেশন ইন PHP। আমি গতকালকে সার্চ দিয়েছিলাম আমাদের সামনে, ইমেল ভ্যালিডেশন এটা দিতে হবে। হ্যাঁ, কারণ ভুলে যদি ইউজার ইমেল করে ফেলে তাহলে কিন্তু হবে না। মানে কিছু জিনিস আছে, কিছু জায়গায় সমস্যা না হলে পরবর্তীতে অন্য জায়গায় সমস্যা হবে। সাপোজ আপনি মনে করেন যে .com যদি না দেয় অথবা @ যদি না দেয়, তাহলে ডাটা যদি এইভাবেই যদি ডাটাটা ইনসার্ট করে, ডাটাবেজে চলে যায়, তাহলে এমনি শুরুর দিকে কোনো প্রবলেম না। বাট ধরেন আমার ফেসবুকের থেকে, আমার ফেসবুকের লিংক থেকে অন্য কেউ আমার ইমেল আইডিটা নিবে, বুঝতে পারছেন? এখন আমার ইমেল আইডিটা নিতে গেলে আমি যদি ইমেল আইডি আমার ইনপুট দেওয়ার সময়ই ভুল করে দেই, হ্যাঁ, ইনপুট দেওয়ার সময় যদি আমি ভুল করে দেই, তাহলে তো আমার কাছ থেকে আপনি আমার ইমেল আইডিটা নিতে গেলে বন্ধ করে দেই। আমি বন্ধই রাখছিলাম, একটু আগে চালু করছি, বন্ধই থাক, মানে ও লিভ নেওয়ার আগে একটু বলেন অন করে তারপরে লিভ নিতে হবে, না হলে থাকবে না। তাহলে অফ করে দেন, এখন তো অন আছে। অন আছে না, অফই আছে? অন আছে স্যার, অফ চালু করি তারপরে জি স্যার রেকর্ডিং। ধন্যবাদ। আপনার চশমা স্যার শেষ হয়ে যাবে স্যার, চশমা।